হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা লাইফ সায়েন্সের একটা ভিডিও দেবো, যেটা লাইফ সায়েন্সের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল চ্যাপ্টার। এবং অবশ্যই আজকে আমরা যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন, ক্লাস 9। এবং আজকে যেটা দেবো সেটা ওয়ান শট, এবং এর মাধ্যমে আমি চেষ্টা করেছি যে ভিডিওগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে প্রশ্ন এবং অ্যান্সার ওয়াইজ পার্ট বাই পার্ট তোমরা পেয়ে যাবে। তাই এই ওয়ান শট দেখে তোমরা যদি তোমাদের নোটটাকে তৈরি করে নাও, তাহলে তোমরা দেখবে যে আলাদা করে ফার্দার প্রশ্ন এবং অ্যান্সার তোমাদের রেডি করার প্রয়োজন হচ্ছে না। তাই তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো মোবাইলের সামনে এবং এই ভিডিওটা দেখে এই ওয়ান শটের মাধ্যমে তোমরা এই বাষ্পমোচন চ্যাপ্টারটাকে পুরোপুরি রেডি করে নাও। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই নোট তৈরি করো এবং সেখান থেকে দেখো তোমাদের সমস্ত চ্যাপ্টারটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চ্যাপ্টারটা পড়াতে শুরু করছি এবং তোমরা সেখান থেকে তোমাদের নোটটা তৈরি করে নাও। বাষ্পমোচন, আজকে বাষ্পমোচনটা শুরু করছি। তো বাষ্পমোচনে ফার্স্টেই আমরা চলে আসছি 1 নম্বর, বাষ্পমোচন স্থান। বাষ্পমোচন স্থান, বাষ্পমোচন কোথায় হয়? বাষ্পমোচন প্রধানত 3টে স্থানে বা 3টে অংশের মাধ্যমে ঘটতে পারে। একটা হচ্ছে পত্ররন্ধ্র, যেটা পাতায় থাকে, পাতায় থাকা পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র। গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের, গুল্ম ও বৃক্ষ বিরুৎ জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেই সমস্ত উদ্ভিদের কাণ্ডে থাকা কিউটিকল, এই কিউটিকলটা সাধারণত কোথায় থাকে? ও পাতার ত্বক কোষে এই কিউটিকল দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? বিরুৎ জাতীয় উদ্ভিদের বিরুৎ জাতীয় যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে পাতার ত্বক কোষে এই কিউটিকল দেখা যায়। এছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে লেন্টিসেল। এই লেন্টিসেল কোথায় থাকে? এই লেন্টিসেল সাধারণত গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের, গুল্ম ও বৃক্ষ জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেই বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডে। তাহলে কোথায় কোথায় অবস্থান করে ফার্স্টে আমি বলে দেব। এবার চলে আসছি 1 নম্বর, এটা লেন্টিসেলটা 2 নম্বর, 3 নম্বর কিউটিকল। আমি ফার্স্টে 1 নম্বরটা বোঝাচ্ছি। 1 নম্বরটা হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র ব্যাপারটা আমি একটুখানি বলে দিই। পত্ররন্ধ্র হচ্ছে, যদি সেটা বি সমাঙ্ক পৃষ্ঠ পাতা হয়, বি সমাঙ্ক পৃষ্ঠ পাতা হয়, তাদের কেবল নিম্নতলে থাকে। আর যদি সমাঙ্ক পৃষ্ঠ পাতা হয় তাদের ঊর্ধ্ব ও নিম্ন উভয় ত্বকই অবস্থান করে। কি অবস্থান করে? পত্ররন্ধ্র। তার মানে বিষমাঙ্ক পৃষ্ঠ পাতা, স্যার উদাহরণ দিন, আম পাতা, জাম পাতা, এগুলোর হচ্ছে বিষমাঙ্ক পৃষ্ঠ পাতা, কেবল নিম্নতলে, পাতার নিম্নতলেই পত্ররন্ধ্র থাকে, কিন্তু সমাঙ্ক পৃষ্ঠ পাতা, কলা, ডাব, তাল, এগুলো সমাঙ্ক পৃষ্ঠ পাতা। এই সমস্ত পাতা উভয় ত্বকেতেই পত্ররন্ধ্র থাকে। এবার আমরা চলে আসছি পত্ররন্ধ্রের গঠন। পাতার ত্বকের কিছু কোষ কোনো কারণে ফিউজ হয়ে গিয়ে, অর্থাৎ বিনষ্ট হয়ে গিয়ে সেই অঞ্চলে একটি ছিদ্র সৃষ্টি করে এবং উক্ত ছিদ্রকে ঘিরে দুটি অপেক্ষাকৃত মাকু আকৃতি বা ডিম্বাকৃতির বা অর্ধবৃত্তাকার কিছু কোষ দেখতে পাওয়া যায়, যে কোষগুলো ক্লোরোপ্লাস্ট সমন্বিত হয়। এগুলো হচ্ছে এগুলো কি গোলগুলো? ক্লোরোপ্লাস্ট। এই কোষগুলোকে বলা হলো পত্ররন্ধ্র।
যেহেতু পত্ররন্ধ্রের কোষ, তাই কোষে কি দেখতে পাওয়া গেল? কোষ প্রাচীর। ঠিক আছে, এই পত্ররন্ধ্রের কোষকে ঘিরে এই পত্ররন্ধ্রের কিছু কোষ, আরো কিছু কোষ দেখতে পাওয়া যায়, যে কোষগুলোকে বলা হয়, এই পত্ররন্ধ্রের কোষকে ঘিরে আরো কিছু কোষ এর চতুর্দিকে দেখতে পাওয়া যায়। এই ছবিটা আঁকা রয়েছেই আগে, আমি আর আঁকছি না। এই পত্ররন্ধ্রের কোষকে ঘিরে আরো কিছু কোষ এর চতুর্দিকে বেষ্টন করে অবস্থান করে। এই কোষগুলোকে বলা হয় সহায়ক কোষ। আর পত্ররন্ধ্রকে ঘিরে যে দুটো কোষ থাকে, এই যে দুটো কোষ, এই কোষটা আর এই কোষটা, এই কোষ দুটোকে বলা হয় রক্ষী কোষ। তাহলে পত্ররন্ধ্রকে ঘিরে যে দুটো কোষ, অর্ধবৃত্তাকারী বলিস বা মাকুড়াকৃতি বলিস, সেই কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ। এবং রক্ষী কোষকে ঘিরে যে কোষগুলো অবস্থান করে তার চতুর্দিকে, তাকে বলা হয় সহায়ক কোষ। সহায়ক কোষ। এবার পত্ররন্ধ্রের মাধ্যমে মোটামুটি উদ্ভিদ দেহে শোষিত অতিরিক্ত জল বাষ্প আকারে উদ্ভিদ দেহের বাইরে পরিবেশে মুক্ত হয়। কি রূপে মুক্ত হয়? বাষ্পাকারে মুক্ত হয়। এই ঘটনাকে বলা হলো বাষ্পমোচন। এবার প্রশ্ন হলো, উদ্ভিদ দেহে এই বাষ্পমোচন হওয়ার প্রয়োজনীয়তা কি? না, উদ্ভিদ দেহে বাষ্পমোচন হওয়ার প্রয়োজনীয়তা ফার্স্ট আমরা এর পরে আসবো, তবু একটু আগে শিখি যে উদ্ভিদ যা কিছু পদার্থ খাদ্যরূপে মূল দ্বারা শোষণ করে তা কিন্তু জলীয়। তাই উদ্ভিদ এর দ্বারা শোষিত মাটির লবণকেও জলের মাধ্যমে শোষণ করতে হয়। তাই প্রয়োজনের তুলনায় উদ্ভিদকে 99% বেশি পরিমাণে জল শোষণ করতে হয়। এই অতিরিক্ত জলকে দেহ থেকে মুক্ত করার একটাই উপায়, সেটা হলো বাষ্পমোচন। তাই বাষ্পমোচনের প্রয়োজনীয়তা বুঝতে পারলাম। অর্থাৎ এই অতিরিক্ত বাষ্পকে উদ্ভিদ তার বিভিন্ন অঙ্গের মাধ্যমে দেহ থেকে মুক্ত করে। 1 নম্বর হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রে 80 থেকে 90% অতিরিক্ত জল বাষ্পমোচনের ফলে দেহের বাইরে মুক্ত হয়। এবার একটা কথা বলি, পত্ররন্ধ্র তো বুঝলাম, তো পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়া, এই বাষ্পমোচন কি দিবারাত্র হয়? না, বাষ্পমোচন কখন হয়? কিছু কিছু উদ্ভিদের আছে বাষ্পমোচন দিনের বেলা ঘটে, তখন সেই ধরনের উদ্ভিদকে বলা হয় ফটো অ্যাক্টিভ। আর লিখলাম না। কিছু কিছু উদ্ভিদের দিবারাত্র বাষ্পমোচন হয়। দিনের বেলা বাষ্পমোচন হয় আম, জাম, কাঁঠাল, লিচু, সাধারণ উদ্ভিদগুলো। দিবারাত্র বাষ্পমোচন হয়। উদাহরণ হচ্ছে মটর আর সরিষা, এই গাছগুলো দিবারাত্র বাষ্পমোচন হয়। কিছু কিছু উদ্ভিদের আছে বাষ্পমোচন কেবলমাত্র রাত্রিবেলা হয়, খুব রেয়ার, রাত্রিবেলা বাষ্পমোচন হয়। তখন এই ধরনের উদ্ভিদকে বলা হয় স্কোটো অ্যাক্টিভ। ক্লিয়ার? এই স্কোটো অ্যাক্টিভ উদ্ভিদের মধ্যে উদাহরণ হচ্ছে পাথরকুচি ইত্যাদি। ঘৃতকুমারী, টমেটোটা নয়, ঘৃতকুমারী। হ্যাঁ, টমেটোর একটা আলাদা কেস আছে, সেটা বলবো পরে। তো এই হলো বাষ্পমোচনের উপর ভিত্তি করে উদ্ভিদের প্রকারভেদ। তাহলে বাষ্পমোচন দিনের বেলা ঘটতে পারে, দিবারাত্রেও ঘটতে পারে এবং রাত্রিবেলাও ঘটতে পারে। বিভিন্ন ধরনের উদ্ভিদ তার জন্য উদাহরণ হিসাবে আমরা পেলাম। এবার বাষ্পমোচন যে দিনের বেলায় ঘটে, এটাই সাধারণ ঘটনা। ঠিক আছে, সাধারণত বাষ্পমোচন কখন ঘটে? দিনের বেলা। বাকিগুলো কিরকম? ব্যতিক্রমী। তাহলে এই ফটো অ্যাক্টিভই মেন। তো বাষ্পমোচন দিনের বেলা কেন ঘটে? দিনের বেলায় বাষ্পমোচন হবার কারণ পরপর আমরা আসছি। ঠিক আছে, দিনের বেলা বাষ্পমোচন ঘটার জন্য প্রধান কারণ হলো পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে,
বেলায় খোলা থাকে। কেন? এই পত্রন্দ দিনের বেলা খোলার পেছনে বিজ্ঞানী লেভিটের একটা মতবাদ আছে। লেভিট বলে, আমি ছোট্ট করে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, নোটে আমার আছে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। বিজ্ঞানী লেভিট বলেন, অবশ্যই বিজ্ঞানী লেভিট বলেন, দিনের বেলা পাতায় থাকা শ্বেতসার কি প্রকৃতির? জলে অদ্রবণীয়। পাতার কোষে থাকা অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়। গ্লুকোজ 1 ফসফেট, তোরা কিন্তু ভাষায় লিখবো এটা, আমরা গ্লুকোজ 1 ফসফেট এইভাবে লিখবো। গ্লুকোজ 1 ফসফেট উৎপন্ন করে। কেন করে? বলছে দিনের বেলায় উদ্ভিদের শ্বসন অপেক্ষা সালোক সংশ্লেষের হার বেশি হয়, ফলে উদ্ভিদের কোষে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য হ্রাস পায়। কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হলে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, যা পিএইচ এর হ্রাসের জন্য দায়ী। যেহেতু কার্বন ডাইঅক্সাইড দিনের বেলায় কোষের মধ্যে কম সঞ্চিত হয়, তাই কোষের পিএইচ বেড়ে গিয়ে 7-এর কাছাকাছি হয়। কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়। ফলে শ্বেতসার অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ 1 ফসফেট জলে দ্রবণীয় যৌগের সৃষ্টি করে। তো পরবর্তীকালে স্টিওয়ার্ট বলেছিলেন যে এই গ্লুকোজ 1 ফসফেট কিন্তু দ্রবণীয় নয়, গ্লুকোজ দ্রবণীয়। তো আমরা ভেতরে ঢুকলাম না। বিজ্ঞানী স্টিওয়ার্ট বলেছিলেন যে গ্লুকোজ 1 ফসফেট কিন্তু জলে দ্রবণীয় নয়, গ্লুকোজ জলে দ্রবণীয়, তাই তার মতবাদে আবার গ্লুকোজ এসেছে, সেটা পরের কথা। তাহলে দেখা গেল সকালবেলার দিকে আরেকবার দেখে নি, কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাওয়ায়, কেন কমে যায় বললাম, শ্বসন অপেক্ষা সালোক সংশ্লেষ বেশি হয়, তাই শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সবটাই সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়ে যায়, ফলে কোষে কার্বন ডাইঅক্সাইড জমতে পারে না, তাই কোষের পিএইচ 7-এর কাছাকাছি হয়ে যায়। তখন শ্বেতসার অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে গ্লুকোজে পরিণত হয়। ক্লিয়ার করে নিচ্ছি। এই সময় গ্লুকোজে পরিণত হওয়ার সময় রক্ষী কোষ, এখানে চলে আসি, ঘটনাটা ঘটছে কোথায়? রক্ষী কোষের মধ্যে যেই গ্লুকোজ বেশি বেশি করে জমে গেল। গ্লুকোজ কি পদার্থ? আমি ওই জন্য কালো করে দিলাম, গ্লুকোজ জমেছে। গ্লুকোজ কি পদার্থ? জলে দ্রবণীয় পদার্থ। তাই এর মধ্যে ঘনত্ব কি হলো? বেড়ে গেল। কার? রক্ষী কোষের মধ্যে। তাই পার্শ্ববর্তী অঞ্চল থেকে বা সহায়ক কোষ থেকে জল রক্ষী কোষের মধ্যে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করতে থাকবে। ফলে রক্ষী কোষটা কি হবে? বুঝে নে, রক্ষী কোষ আকারে স্ফীত হয়ে উঠবে। রক্ষী কোষটা আকারে যত বেশি স্ফীত হয়ে উঠবে, তত মাঝখানের এই ছিদ্রটা আস্তে আস্তে বড় হতে থাকবে এবং পত্ররন্ধ্র উন্মুক্ত হবে। এটাই হলো পত্ররন্ধ্রের উন্মুক্তের কারণ। কি হলো? দিনের বেলায় পত্ররন্ধ্র খুলে গেল এবং বাষ্পমোচন শুরু হলো। এবার বলছে বিজ্ঞানী রাত্রিবেলায় কি হয়। রাত্রিবেলায় সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়, শ্বসন ঘটে। এই শ্বসনের জন্য কোষে বেশি বেশি করে কি হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড রক্ষী কোষের পিএইচ কে কমিয়ে দেয়। এটা আমরা পড়েছিলাম, অ্যাসিড জমলে পিএইচ কমে, অ্যাসিডের পরিমাণ বাড়লে কমলে পিএইচ বাড়ে, আর অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ কমে। পিএইচ কমে 5-এর কাছাকাছি চলে যায়। এই সময় এই বিপরীত প্রক্রিয়াটি ঘটতে থাকে, অর্থাৎ গ্লুকোজ 1 ফসফেট থেকে শ্বেতসারে পরিণত হয়ে যায় এবং এই শ্বেতসার জলে অদ্রবণীয়। তাই রক্ষী কোষের মধ্যে যে গ্লুকোজটা ছিল, রক্ষী কোষের মধ্যে গ্লুকোজের ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য পার্শ্ববর্তী কোষ থেকে জল রক্ষী কোষে প্রবেশ করেছিল, রক্ষী কোষটা ফুলে উঠেছিল। রক্ষী কোষ যত বেশি ফুলে উঠবে, মাঝখানের ছিদ্রটা তত বড় হবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে। কিন্তু প্রক্রিয়াটা যখন বিপরীত হলো, অর্থাৎ এখানে শ্বেতসার তৈরি হয়ে গেল, শ্বেতসার আর জলে দ্রবীভূত হলো না, তার ফলে রক্ষী কোষের মধ্যে বাড়লো না, ঘনত্ব বাড়লো না। কেন? শ্বেতসারটা এর মধ্যেই আছে কিন্তু দ্রবীভূত হয়নি। আমি যদি চিনি এমন কেরোসিনে দ্রবীভূত করি, তাহলে কেরোসিনের ঘনত্ব বাড়বে?
বাড়বে না। কেন বাড়বে না? না চিনি কেরোসিনে দ্রবীভূত হয় না। কিন্তু চিনিকে যদি জলে দ্রবীভূত করি, জলের ঘনত্ব বাড়বে। কেন? না চিনি জলে দ্রবীভূত হয়। তাই যখনই শ্বেতসার রক্ষীকোষ উৎপন্ন হয়ে গেল, রক্ষীকোষের ঘনত্ব কি হলো? কমে গেল। কেন? শ্বেতসার জলে দ্রবীভূত হলো না, বা কোষের রসের মধ্যে দ্রবীভূত হলো না। তার ফলে রক্ষীকোষের মধ্যে জমে থাকা জল পার্শ্ববর্তী সহায়ক কোষে আবার ফিরে এলো। ফলে রক্ষীকোষটি কি হয়ে গেল? চুপসে গেল। রক্ষীকোষটি যেই চুপসে গেল, ছবিটা একবার দেখে নিন, রক্ষীকোষটি যেই চুপসে গেল, তার সাথে সাথে পত্ররন্ধ্রটাও চুপসে গেল। অর্থাৎ পত্ররন্ধ্রটা ছোট হয়ে গেল আকারে, বা বন্ধ হয়ে গেল। এর ফলে রাত্রিবেলা পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আর বাষ্পমোচন ঘটা দেখতে পাই না। এটাই হলো বিজ্ঞানী লেভিট তার মতবাদে এই পত্ররন্ধ্রের ব্যাখ্যাটা দিয়েছেন। এছাড়া একটা স্টার পয়েন্ট বলে রাখি, বিজ্ঞানী লেভিট আরও কিছু তত্ত্ব দিয়েছিলেন যে পটাশিয়াম আয়ন, এই আয়নটি জেনে রাখ, শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়ার জন্য মূল আয়ন, খোলা বন্ধ হওয়ার জন্য দায়ী। এর সাথে কোন অ্যাসিডের ভূমিকা আছে? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। তাহলে কোন আয়ন দায়ী? পটাশিয়াম আয়ন। কোন অ্যাসিড দায়ী? ম্যালিক অ্যাসিড। বুঝিয়ে দিলাম কিন্তু ম্যালিক অ্যাসিড এখানে বিশেষ করে ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে? এবং এই ম্যালিক অ্যাসিড পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে পটাশিয়াম ম্যালেট নামক কি উৎপন্ন করে? পটাশিয়াম ম্যালেট নামক লবণ উৎপন্ন করে। আর আমরা এর মধ্যে ঢুকলাম না। এছাড়াও আরেকটু বলে দিই, বিজ্ঞানী ভন মল পত্ররন্ধ্র যে বিভিন্ন সময়, দিনের বেলা বিভিন্ন সময় একইভাবে খোলা থাকে না, বিভিন্ন সময় পত্ররন্ধ্রের এই যে খোলা রাখাটা কোথাও বেশি, তারপর কমছে, তারপর কমছে, তারপর কমছে, তারপর কমছে, আবার বাড়ছে, আবার কমছে, কমছে, এরকমভাবে এইভাবে ঘড়ির মতো, অর্থাৎ সময়ের বিভিন্ন সময় এই পত্ররন্ধ্রের উন্মোচনটা ছোট বড় হওয়া, পত্ররন্ধ্রটা ছোট বড় হওয়া বিভিন্ন সময় ঘড়ির মতো এরকম চক্রাকারে আবর্তিত হয়। বিজ্ঞানী ভন মল এই তত্ত্বটি প্রথম প্রমাণ করেন। একে বলা হয় পত্ররন্ধ্রীয় ঘড়ি বা স্টোমাটাল ক্লক। স্টোমাটাল ক্লক বলা হয়। ভন মল এই পত্ররন্ধ্রীয় ঘড়িটা ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করেন? আবার বলছি, সময়ের, দিনের বিভিন্ন সময় আলোর তীব্রতার উপর ভিত্তি করে পত্ররন্ধ্রের এই ছিদ্রের ব্যাস বিভিন্ন হয়। এটি একটি ঘড়ির মতো আকার ধারণ করে। বিজ্ঞানী একে এই সময়ের জন্য, অর্থাৎ ঘড়ির যেমন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সময় বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এখানেও দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধির সাথে সাথে এই পত্ররন্ধ্রগুলোর উন্মোচন বিভিন্নভাবে হয়। একেই বলা হয় পত্ররন্ধ্রীয় ঘড়ি। ক্লিয়ার? আচ্ছা, চলে এসো, আমরা আগে অবধি পড়লাম পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্র মাধ্যমে মোটামুটি 90%-এর ওপর উদ্ভিদ বাষ্পমোচন করে, সেটা আমরা তো পড়লাম। তো পত্ররন্ধ্রের ছাড়াও আরো দুটি অঙ্গ আছে উদ্ভিদের, যেখানের মাধ্যমে উদ্ভিদ বাষ্পমোচন করতে পারে। তো প্রথম যে অঙ্গটা যার দ্বারা উদ্ভিদ বাষ্পমোচন করে, সেই অঙ্গটার নাম হচ্ছে লেন্টিসেল। আমরা যে চিত্রটা আজকে আঁকছি সেই চিত্রটা লেন্টিসেল। লেন্টিসেল। তো প্রশ্ন এলো যে লেন্টিসেল কি? দেখো, লেন্টিসেল হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদে সব থেকে বেশি পাওয়া যায়, কিছু বৃক্ষ জাতীয় উদ্ভিদেও পাওয়া যেতে পারে। কাণ্ডেতে অনেক সময় ছোট ছোট ফাটল বা চোখের মতো এরকম ছোট্ট ছোট্ট ত্রিকোণাকার ফাটল বা ছিদ্র দেখা যায়, যে ছিদ্রগুলোকে আমরা বলি লেন্টিসেল। তো এই লেন্টিসেল কাণ্ডের যে এপিডার্মিস আছে, অর্থাৎ ত্বক আছে, সেই ত্বকের স্থানে এক বিশেষ ধরনের ফাটল, এবং এই লেন্টিসেলের সাহায্যে প্রায় 1% বাষ্পমোচন হয়ে থাকে। অর্থাৎ উদ্ভিদ যে মোট বাষ্পমোচন করে তার 1% লেন্টিসেলের মাধ্যমে করে থাকে। তো এই লেন্টিসেলে কি কি দেখা যায়? না, লেন্টিসেলে প্রথমেই একটা দেখা যায় যার নাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস দেখা যায়। ফার্স্ট যেটা দেখা যায় তার নাম হলো এপিডার্মিস। এপিডার্মিসের মধ্যে কিছু বিশেষ ধরনের কোষ দেখা যায়। আমি কালারগুলোকে চেঞ্জ করেছি তোমাদের সুবিধা হবে বলে, এবং ছবিটাকে আমি এঁকে নিয়েছি টাইমটাকে কমাবো বলে। এটার নাম হচ্ছে কর্ক কোষ। কর্ক কোষ বলা হয়। আর এইটাকে বলা হয়, এই যে সবুজ মতো লেয়ারটাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম বলা হয়। আর এই জায়গায় যে সেলগুলো থাকে, এই সেলগুলোকে বলা হয়
কমপ্লিমেন্টারি সেল, কমপ্লিমেন্টারি সেল, কমপ্লিমেন্টারি সেল, মেন্টারি সেল, একে কমপ্লিমেন্টারি সেল বলা হয়। আচ্ছা, আর এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা পেলাম, এই জায়গাটার নাম আমরা দিলাম লেন্টিসেল। এটা কি বলা হলো? লেন্টিসেল। এই জায়গাটা লেন্টিসেল। তার মানে এর মাধ্যমে যেমন গ্যাসীয় আদান প্রদানও হতে পারে, আবার বাষ্পমোচনও হতে পারে। আচ্ছা, তো স্যার কাদের এটা দেখা যায় না? বিভিন্ন গুল্ম জাতীয় উদ্ভিদ, তোমরা তো জানো যে জবা, ধরো জবা, ধুতরা, যে সমস্ত গুল্ম জাতীয় উদ্ভিদ, ছোট ছোট উদ্ভিদ আছে, এছাড়াও কিছু কাষ্ঠল উদ্ভিদেরও এই লেন্টিসেল দেখা যায়। এই লেন্টিসেল হলো পত্ররন্ধ্রের পরই এর স্থান হচ্ছে লেন্টিসেল, অর্থাৎ পত্ররন্ধ্রের পরই যে উদ্ভিদের বাষ্পমোচনে সাহায্যকারী অঙ্গের নাম হলো লেন্টিসেল। 3 নম্বরে আমি একটুখানি লিখছি, যার ছবি আমি আঁকিনি বা ছবি আঁকা যায়ও না, যার নাম হচ্ছে কিউটিকল। কিউটিকল, কিউটিকল হচ্ছে এক প্রকারের মোম জাতীয় আবরণ, যা উদ্ভিদের পাতার উপর দেখা যায়। এই মোম জাতীয় আবরণ একাধারে বাষ্পমোচন রোধক একটি প্রাকৃতিক উপাদানও বটে, কিন্তু এই কিউটিকল আরেকটা কাজ করে, এই যেমন একাধারে বাষ্পমোচনকে রোধও করে, আবার ইয়া বাষ্পমোচনে সাহায্যও করতে পারে। কিভাবে করতে পারে না? অনেক সময় পাতার উপরে যে আবরণটা থাকে সেইটার নাম হচ্ছে কিউটিকল, ত্বকজাত মোমের প্রলেপ। তো ওই মোমের প্রলেপটা মাঝে মাঝে ফাটল দেখা যায়। ওই ফাটল অংশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, বিভিন্ন গ্যাসীয় আদান প্রদানের সাথে সাথে প্রায় উদ্ভিদ অঙ্গে 3 থেকে 10%, আমি এটা লিখলাম, অনেক অনেক বইতে 3 থেকে 5% আছে, সবই চলবে, 10% পর্যন্ত বাষ্পমোচন এই কিউটিকলের মাধ্যমে হতে পারে। তাহলে বিভিন্ন পাতায় কিউটিকল আবরণ থাকে, যাদেরই কিউটিকল আবরণ থাকবে, যেমন ধরো কিছু লবণাম্য উদ্ভিদ আছে, সুন্দরী, গরান, এই সমস্ত যে উদ্ভিদগুলো আছে যাদের উপর কিউটিকলের আবরণ থাকে, তাদেরই এই ধরনের বাষ্পমোচন দেখা যাবে। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন আসছে, দেখো প্রশ্নটা আমি একবার এঁকে নিই। এরপর আজকে একটা প্রচন্ড ভাইটাল জিনিস পড়াবো, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেক সময় আসতে পারে। সেটা হচ্ছে আজকে যেটা আঁকবো, যার চিত্র আঁকছি, সেটার নাম হচ্ছে হাইড্রাথোড বা জল পত্র রন্ধ্র। হাইড্রাথোড বা জলপত্ররন্ধ্র। এই জলপত্ররন্ধ্রটা কি না? জলপত্ররন্ধ্র হলো এক ধরনের বিশেষ ধরনের পত্ররন্ধ্রের ন্যায় অঙ্গ, যা বিশেষ কিছু উদ্ভিদের দেহে দেখা যায়। আচ্ছা, প্রথমে বলি এর স্থান কোথায় 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 দেখা যায়। না, প্রথমেই বললাম টমেটো, টমেটো উদ্ভিদে দেখা যায়। জলজ উদ্ভিদের মধ্যে, জলজ যে উদ্ভিদ আছে তার মধ্যে দেখা যায় কচুরি পানায়, কচুরি পানায় দেখা যায়, কচুরি পানায় দেখা যায়, কচুরি পানায় দেখা যায়, টমেটোতে দেখা যায়। বিশেষ কিছু ঘাস জাতীয় উদ্ভিদ আছে, ঘাস, ঘাস জাতীয় কিছু বিশেষ উদ্ভিদ আছে, সেই ঘাস জাতীয় উদ্ভিদের দেহ, ঘাস জাতীয় কিছু উদ্ভিদ আছে, সেই ঘাস জাতীয় উদ্ভিদ দেহ দেখা যায়। তো এই এতগুলো জায়গায় এই সমস্ত উদ্ভিদগুলো দেখা যায়। অনেক সময় আরো কিছু উদ্ভিদে স্পেশালি দেখা যেতে পারে। তো এগুলো মেইন। এবার প্রশ্ন হচ্ছে বাগান বিলাস, আর একটু বলে দিই, বাগান বিলাস, বাগান বাগান বিলাস এই উদ্ভিদেও এই জলপত্ররন্ধ্র দেখা যেতে পারে। তো জলপত্ররন্ধ্র জিনিসটা কি? এখানে কি অ্যাকচুয়াল বাষ্পমোচন হয় না? বাষ্পমোচন যদি হতো তাহলে তো এর নাম জলপত্ররন্ধ্র দেওয়া হতো না। হ্যাঁ, দেখে নাও, ধরে নাও বিশেষ কিছু উদ্ভিদে এরকম ধরনের পাতা আছে, এরকম ধরনের কিছু পাতা আছে উদ্ভিদে, এরকম পাতা থাকে উদ্ভিদে, ঠিক আছে, এরকম পাতা। এই পাতার কিনারা কিনারায় ভোরবেলার দিকে, কখন হয় আমি লিখে দিচ্ছি, ভোরবেলার দিকে এরকম পাতার কিনারা কিনারায় যেন মনে হচ্ছে শিশির জমেছে। এই পাতার কিনারা কিনারায় এরকম শিশির জমেছে। এই শিশিরগুলো অ্যাকচুয়াল শিশির নয়, এগুলো কি না, এগুলোই হচ্ছে জল এবং জলে দ্রবীভূত কিছু খনিজ, খনিজ লবণ। এই জল এবং জলে দ্রবীভূত কিছু খনিজ লবণ ভোরবেলার দিকে বা রাত্রের শেষে একদম, যখন সূর্যের তাপ কম থাকে, তখন এই পাতার কিনারা কিনারায় এইভাবে জল এবং খনিজ লবণ, আবার বলছি এখানে কিন্তু জল নির্গত হয়, বাষ্প নয়। পত্ররন্ধ্র বাষ্পমোচন, লেন্টিসেল বাষ্পমোচন, কিউটিকল
বাষ্পমোচন, এখানে যে অতিরিক্ত জলটা এরা দেহ থেকে ত্যাগ করে সেটা কিন্তু জলের তরল আকারে। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এখানে কি কি ঘটে আমি একটুখানি বলি, এবং কোথায় ঘটে তো বলেই দিলাম। তো এই বিশেষ ধরনের পাতার কিনারায় এই ধরনের যে জল পত্ররন্ধ্রগুলো থাকে, বা যার নাম হাইড্রাথোড, এই হাইড্রাথোড গুলো এই কি কি অঙ্গ দিয়ে গঠিত দেখে নাও। প্রথমে এইটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, এই এপিডার্মিসের নিচে থাকে, এটার নাম হচ্ছে ট্রাকিড। তোমরা জানো ট্রাকিড কি? জাইলেমের 4টে পার্ট, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এটার নাম হচ্ছে ট্রাকিড। ট্রাকিড থাকে, ট্রাকিড। এ কি করে? এই জলটাকে সংবহন করে। কার সংবহন? জলের। আচ্ছা, ঠিক ট্রাকিডের মুখে, অর্থাৎ এই জায়গায় যে নীল নীল যে কোষগুলো আছে, এই কোষগুলোর নাম, স্পেশাল নাম আছে এপিথেম। এপিথেম কলা এগুলো এপিথেম কলা। এবং এই জায়গায় একটা গহ্বর তো দেখতেই পাওয়া যায়, স্টোমাটাল গহ্বর বলে, গহ্বর। এবং এই জায়গায় যে কোষগুলো থাকে সেগুলোকে গার্ড সেল বা রক্ষী কোষ বলে। এখানেও কিন্তু রক্ষী কোষ দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্র রক্ষী কোষ দেখেছো, এখানেও রক্ষী কোষ দেখা যায়। তো ঘটনাটা কি না, এখানে এই ট্রাকিডের মাধ্যমে যে জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ আসে, সেই এপিথেম কলার চাপের প্রভাবে এই পত্ররন্ধ্র ঠিক বলবো না, জল পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের পাতার কিনারায় এসে সঞ্চিত হয়। এই যে ঘটনা, এটাকে আমরা বাষ্পমোচন বলবো না, এটাকে আমরা বলবো নিঃস্রাবণ। তার মানে এই যে বাষ্প ত্যাগ করাকে বাষ্পমোচন বলে, আর জল পত্ররন্ধ্রের মাধ্যমে যখন জল ত্যাগ করে উদ্ভিদ, স্পেশাল কিছু উদ্ভিদ করে, সবাই কিন্তু নয়, তখন সেই উদ্ভিদকে আমরা বলবো, এই যে পদ্ধতিটাকে, এই পদ্ধতিটার নাম হলো, এই পদ্ধতিকে আমরা নাম দেবো নিঃস্রাবণ। নিঃস্রাবণ বা গাটেশন, GUTTETION, গাটেশন। একে বলা হয় গাটেশন বা নিঃস্রাবণ। গাটেশন বা নিঃস্রাবণ। তো এইভাবে আমরা জলপত্ররন্ধ্রটা একবার পড়ে নিলাম। এখানে বিশেষ যে কলা দায়ী তার নাম হলো এপিথেম কলা। এপিথেম কলার মধ্যে রসস্ফীতি চাপের ফলে এই নিঃস্রাবণ বা গাটেশন ঘটনাটি ঘটে। তো আমরা আর ভিডিও বাড়ালাম না, তোমরা এর পরের ভিডিও থেকে আবার নোট শুরু করো। নোটটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে করো। তোমরা দেখো এই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও তোমাদের কতটা ফ্রুটফুল হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে। থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বাষ্পমোচনের। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে কেন? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে কেন? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলার ফার্স্ট কারণ, প্রথমে প্রয়োজনীয় বলে কেন? প্রয়োজনীয় কেন প্রক্রিয়া বলে? যেমন একটা মানুষের কিছু ভালো গুণ এবং কিছু খারাপ গুণ মিলিয়ে একটা মানুষ তৈরি হয়, সেরকম বাষ্পমোচন প্রক্রিয়াও মধ্যে কিছু প্রয়োজনীয় প্রক্রিয়া আছে এবং কিছু ক্ষতিকর প্রক্রিয়া আছে বা অপ্রয়োজনীয় প্রক্রিয়া আছে, মানে অপ্রয়োজনীয় ফল আছে। এই কারণের জন্যই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে। যেমন ফার্স্টে বলি, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে। ফার্স্টে হলো প্রয়োজনীয় প্রক্রিয়া, 1 নাম্বার। কিছু টার্মস বলবো যেগুলো পরে বোঝাবো, এখন সবটা তো বোঝানো যাবে না। তো ফার্স্ট কথা হচ্ছে, বাষ্পমোচন এর জন্য কোষের মধ্যে রসস্ফীতি চাপ বজায় থাকে। কোষের মধ্যে রসস্ফীতি চাপ বজায় রাখে, তার ফলে বিশেষ করে বিরুৎ জাতীয় উদ্ভিদগুলো সতেজভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এরপর হচ্ছে, বাষ্পমোচনের ফলে পরোক্ষভাবে মূলরোম জল শোষণ করে। অর্থাৎ
বাষ্পমোচনের ফলে একটা বাষ্পমোচন টান তৈরি হয়, যে টানের ফলে মূলরণ মাটি থেকে জল শোষণ করে এবং পাতায় পৌঁছে দেয়, অর্থাৎ জাইলেমের মধ্যে দিয়ে। জাইলেমের মধ্যে দিয়ে জল প্লাস খনিজ লবণ পরিবহন বাষ্পমোচনের বিশেষ ভূমিকা আছে। 3 নম্বর, পরিবহন আর সংবহন সম্বন্ধে কিন্তু আমাদের আইডিয়া ক্লিয়ার, তবু পরে আবার আর একবার বলবো। পরিবহন মানে একমুখী, সংবহন মানে উভমুখী। ছবিটার মধ্যেই কিন্তু প্রকাশ পেল। পরিবহন এটা, আর এটা সংবহন, সব দিকে পরিবহন একদিকে। এরপর চলে আসছি বাষ্পমোচনের ফলে এই যে ঘটনা ঘটলো, এটাকে বলা হয় রসের, পরে আসছি আমরা, উৎস্রোত ঘটে। তার মানে এই 2 নম্বর পয়েন্টসটাকে একটা ওয়ার্ডে কি বললাম, রসের উৎস্রোত ঘটে। এছাড়াও পাতা ও উদ্ভিদ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। এই পদ্ধতিগুলো হলো বাষ্পমোচনের ফল। এবার বাষ্পমোচনের ক্ষতিকর প্রক্রিয়াগুলো একবার দেখি। ক্ষতিকর প্রক্রিয়া, পরিবেশের, একটু আগেই বলেছিলাম উইল্টিং ঘটনাটাকে ব্যাখ্যা করছি। পরিবেশের উষ্ণতা যদি বেশি থাকে তখন মূলরণ দ্বারা শোষিত জল অপেক্ষা বাষ্পমোচনের হার বেশি হয়। ফলে উদ্ভিদ দেহের কোষে রস শিথিল হয়ে পড়ে এবং উদ্ভিদ নেতিয়ে পড়ে। একভাবে আমি ব্যাখ্যা করেছি বলে বলছি না। এই ঘটনা দীর্ঘস্থায়ী হলে উদ্ভিদটি মারাও যেতে পারে। এর কারণের জন্য এই বাষ্পমোচন প্রয়োজনীয় থেকে অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে সেটা উদ্ভিদ দেহের পরম ক্ষতির কারণ। পরম ক্ষতি মানে মৃত্যুকে বোঝায়, পরম ক্ষতি ঘটায়। তাই বাষ্পমোচন পরোক্ষভাবে উদ্ভিদ দেহে এক প্রকারের ক্ষতিকর প্রক্রিয়া, অর্থাৎ যদি অতিরিক্ত হয় তবেই। এই 2 কারণের উপর ভিত্তি করে বিজ্ঞানী কার্টিস নামটা মনে রাখা উচিত। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ও ক্ষতিকর প্রক্রিয়া হিসেবে আখ্যা দিয়েছেন। ক্লিয়ার? এরপর আমরা চলে আসছি উদ্ভিদ দেহের মধ্যে গ্যাস, জল ও লবণের পরিবহন। ক্লিয়ার? এই উদ্ভিদ দেহের এই পরিবহনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো নিষ্ক্রিয় পরিবহন, এই নিষ্ক্রিয় পরিবহনকে 2 ভাগে ভাগ করা যায়। নিষ্ক্রিয় পরিবহনের 2টি উদাহরণ, একটা হলো ব্যাপন আর একটা হলো অভিস্রবণ। নিষ্ক্রিয় পরিবহনের 2টো ভাগ, একটা হলো ব্যাপন আর একটা হলো অভিস্রবণ। আর এছাড়াও আর একটা আছে সক্রিয় পরিবহন। আমরা ফার্স্টে নিষ্ক্রিয় পরিবহন সম্বন্ধে আলোচনা করব। নিষ্ক্রিয় পরিবহনের ফার্স্ট টার্ম নিষ্ক্রিয় পরিবহন। কেন একে নিষ্ক্রিয় পরিবহন বলে? শক্তি লাগে না, এর কারণে একে নিষ্ক্রিয় পরিবহন বলে। এবং পদার্থের যে পরিবহন ঘটে সেটা ঘনত্বের সপক্ষে ঘটে। শক্তি লাগে না এবং যে পদার্থগুলো এখানে পরিবাহিত হয় সেই পদার্থগুলো ঘনত্বের সপক্ষে হয়, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। এটাকেই বলা হয় ঘনত্বের সপক্ষে। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের পরিবহন। ফার্স্ট টার্মে আমরা ব্যাপনে চলে এলাম। ব্যাপন। ক্লিয়ার? ব্যাপন কি? ব্যাপন এক প্রকারের নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া। কি প্রক্রিয়া বললাম? নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায়
পদার্থের অণুগুলি, দেখ দ্বিতীয় পয়েন্টস লিখছি, তোরা কিন্তু পয়েন্টসগুলো কখনো এইভাবে সাজিয়ে নিবি, বোর্ড ওয়ার্কটার এটাই কাজ। নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া, যে প্রক্রিয়া পদার্থের অণুগুলি নিজস্ব গতিশক্তির প্রভাবে, 3 নম্বর পয়েন্টস চলে এলাম, নিজস্ব গতিশক্তির প্রভাবে ঘনত্বের সপক্ষে, অর্থাৎ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের সম বা, আচ্ছা 4 নম্বরে চলে এলাম, সম বা বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে বা দ্রবণের মধ্যে অণুগুলি প্রবেশ করে, সেই প্রক্রিয়াকে ঘটে। এবং লাস্ট পয়েন্ট, এই প্রক্রিয়াটি ততক্ষণ চলে যতক্ষণ দ্রবণের ঘনত্ব সমান না হয়। এই প্রক্রিয়া, টোটাল এই প্রক্রিয়াটা কি বলা হয়? ব্যাপন। তাহলে ব্যাপন কি হলো? এক প্রকার নিষ্ক্রিয় পরিবহন, মানে কি? শক্তি সাহায্য ছাড়া, তাহলে শক্তি লাগে না। পদার্থের অণুগুলি নিজস্ব গতিশক্তির প্রভাবে উচ্চ ঘনত্বযুক্ত সম বা অসম প্রকৃতির দ্রবণ থেকে নিম্ন ঘনত্বযুক্ত দ্রবণের দিকে প্রবেশ করে এবং এই প্রক্রিয়াটি দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলতে থাকে। একেই কি বলা হয়? ব্যাপন। ব্যাপনের বিশেষ ভূমিকা কি? ভূমিকাটা আমি একবার বলে দিই। কোষের মধ্যে, ভালো করে শুনে নে, ক্লিয়ার করে নে, কোষের মধ্যে কোনো পদার্থের অনুপ্রবেশ, অর্থাৎ হরমোন, খাদ্য ইত্যাদির অনুপ্রবেশ কিন্তু ব্যাপনের মাধ্যমে ঘটে থাকে। অর্থাৎ পদার্থের মধ্যে খাদ্য, গ্যাসীয় বস্তু, হরমোন, গ্যাসীয় বস্তু, হরমোন ইত্যাদির অনুপ্রবেশকে আমরা ব্যাপন পদ্ধতি বলে থাকি। এবং এই ব্যাপন পদ্ধতিতে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ছবিতে আমরা আঁকবই। এই ব্যাপন পদ্ধতিতে দ্রবণের দুটো পার্ট, একটা হলো দ্রাবক, পড়ে এসছি আমরা, আর দ্রাবক, এটা কিন্তু আর ফিজিক্সে বোঝালাম না, লাইফ সায়েন্সে বোঝালাম। দরকার হয় ফিজিক্সের গ্রুপে এইটা একবার ছেড়ে দেবো, ব্যাপন আর অভিস্রবণ। দ্রাবক এবং দ্রাবক উভয়ই অংশগ্রহণ করবে। ব্যাপনী দ্রাবক এবং দ্রাবক কিন্তু উভয়ই অংশগ্রহণ করবে। ক্লিয়ার? এবার আমরা ব্যাপনের ছবিতে চলে এলাম। স্যার বুঝতে পারলাম না ব্যাপারটা। ব্যাপনের ছবিতে চলে এলাম। ধরে নিচ্ছি একটা দ্রবণ, ধরে নিচ্ছি একটা দ্রবণ আছে। দ্রবণের ছবিটা আমরা এইভাবে আঁকলাম। এইগুলো হলো দ্রাবক, আর এইটা তাহলে বড় বড় লালগুলো হলো দ্রাবক, পাশে যদি বুঝতে না পারা যায় জন্য আমরা ডিনোট করি, এটাকে লেখা হলো পাশে দ্রাবক। আর এই গোল গোলগুলো হচ্ছে দ্রাবক। দ্রাবক দ্রাবক আর দ্রাবক সম্বন্ধে কিন্তু আইডিয়া আমাদের ক্লিয়ার, কারণ আমাদের ফিজিক্সে হয়ে গেছে। দ্রাবক আর দ্রাবটা আরেকবার বলি, যেমন চিনি জলের মধ্যে দ্রাবক হলো জল এবং দ্রাব হলো চিনি। এইভাবে দ্রবণটাকে যদি আমরা পৃথক করি, এটা 1 নম্বর দ্রবণ, কতটুকু দ্রবণটা এইটা, আর এইটা 2 নম্বর দ্রবণ। দুটো দ্রবণকে যদি আমরা পরস্পর মিশিয়ে রাখি, ভালো করে শুনবো, এটা 2 নম্বর দ্রবণ। তাহলে যে দ্রবণের চিনি বেশি সেটা গাঢ়, না যে দ্রবণের জল বেশি সেটা গাঢ়? যে দ্রবণের চিনি বেশি সেই দ্রবণটাকে আমরা গাঢ় দ্রবণ বলবো। তাহলে লক্ষ্য করে দেখ, এই দ্রবণটায় জলের থেকে চিনির পরিমাণ কিন্তু বেশি আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ঘনতর। আর এখানে জলের অণুর সংখ্যা বেশি, চিনির অণুর সংখ্যা কম, তাহলে এটাকে আমরা বলবো লঘুতর দ্রবণ। লঘুতর মানে এটা হচ্ছে ঘনত্ব বেশি, এটার ঘনত্বটা কম। তাহলে ব্যাপন কিভাবে ঘটবে? না উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানের মধ্যে ব্যাপন ঘটবে। উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বর দিকে
দ্রাবের অণুগুলো অনুপ্রবেশ করবে। এর সাথে সাথে নিম্ন ঘনত্ব থেকেও কিছু দ্রাবক উচ্চ ঘনত্বের দিকেও কিন্তু প্রবেশ করতে পারে। অর্থাৎ ব্যাপনে দ্রাব এবং দ্রাবক উভয় অংশগ্রহণ করবে, কিন্তু বিশেষ করে দ্রাব কোন দিক থেকে কোন দিকে যাবে না উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। তাহলে চিনির অণুগুলো বেশি ঘনত্বযুক্ত থেকে কম ঘনত্বের দিকে। উচ্চ ঘনত্ব মানে আমি একটু বোঝাই, রসগোল্লার পাতলা রস লঘুতর দ্রবণ, পান্তুয়ার গাঢ় রস ঘনতর দ্রবণ। পান্তুয়ার রস আর রসগোল্লার রসকে যদি মিশিয়ে রাখি, দেখা যাবে পান্তুয়ার রস থেকে চিনির অণুগুলো রসগোল্লা রসের মধ্যে প্রবেশ করবে এবং কিছু রসগোল্লা রসের জলের অণু পান্তুয়ার রসের দিকেও প্রবেশ করবে। এই যে ঘটনাটাকে বলা হলো ব্যাপন। তো এখানে প্রধানত কে প্রবেশ করছে? দ্রাব, অর্থাৎ চিনির অণুগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবেশ করছে। এছাড়া তাহলে এটা কি প্রকৃতির দ্রবণ? এটা সম প্রকৃতির দ্রবণ। এটা বিষম প্রকৃতির দ্রবণ কিরকম? একটা পাত্র নিলাম, জল নিলাম, তাতে একটা তুঁতের কেলাস ফেলে দিলাম, তাহলে এটা কঠিন আর এটা কি তরল। তাহলে কঠিন তরলের মধ্যে কি করবে? এই তুঁতের কেলাসটার মধ্যে অণুগুলো কি হবে? জলের চতুর্দিকে কি হবে? আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এটা কিসের গুণে? নিজ গতিশক্তির গুণে। তাহলে এটা তুঁতের কেলাসের মধ্যে তুঁতের ঘনত্ব কি সর্বাধিক, জলের মধ্যে তুঁতের অণুর ঘনত্ব কম। তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে দ্রাবর অণুগুলো, কিসের অণু? এটা দ্রাব। তাহলে দ্রাবটা কে এখানে? তুঁতের অণু। তুঁতের অণুগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এই ঘটনা কি বলা হবে? ব্যাপন। তাহলে এটাও কিন্তু এক প্রকারের ব্যাপন, কঠিনের সঙ্গে কার? তরলের। আবার আমরা যখন সোডা ওয়াটার খাই, সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস, তার মধ্যেও সেটাও এক প্রকার ব্যাপন। সেটা কার সাথে? কার? তরলের সাথে কার? গ্যাসের। ভিন্ন প্রকৃতির দ্রবণ। ক্লিয়ার? তাহলে এটা আমরা সমপ্রকৃতির দ্রবণ, এটা ভিন্ন প্রকৃতির দ্রবণ। আর যখন সোডা ওয়াটার ইউজ করা হয়, সোডা ওয়াটার এটা এক প্রকারের ভিন্ন প্রকৃতির দ্রবণের উদাহরণ ব্যাপনের। তাহলে ব্যাপন তো বুঝে গেলাম। ব্যাপনটা বোঝার পর আমরা চলে আসছি অভিস্রবণ। অভিস্রবণকে বলা হয় অসমোসিস। আর ব্যাপনকে আমরা বলেছিলাম ডিফিউশন। DIFFUSION, ডিফিউশন। DIFFUSION, ডিফিউশন। এটা হচ্ছে অসমোসিস। যেহেতু অসমোসিস এক প্রকারের নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া, তাই এখানেও কিন্তু শক্তির প্রয়োজন হয় না। তাহলে শক্তির সাহায্য ছাড়া, এবার পার্ট বাই পার্ট বলছি। ফার্স্ট তাহলে 1 নম্বর শক্তির সাহায্য ছাড়া, এটা 1 নম্বর। 2 নম্বর পার্টে চলে এলাম, ভালো করে ক্লিয়ার কর। সমপ্রকৃতির দ্রবণের মধ্যে দ্বিতীয় পার্ট বললাম। 3 নম্বর পার্ট আসছি পদার্থের অণুগুলির, এটাও নিজ গতিশক্তির গুণে। ক্লিয়ার? 4 নম্বর পার্টে আসছি। আমার এই পয়েন্টসগুলো চাই, এবার তুই ভাষা কিভাবে সাজাবি দায়িত্ব তোর, বই থেকে মুখস্থ করা। আমি এই পয়েন্টসগুলোকে দেখে নেবো আছে কিনা। তাহলে সমপ্রকৃতি, কেবল সমপ্রকৃতি দ্রবণের মধ্যে অণুগুলি নিজ গতিশক্তির গুণে। লিখছি নিম্ন ঘনত্ব। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট বলি। অর্ধভেদ্য পর্দার মাধ্যমে, অর্ধভেদ্য পর্দা, এই কথাটা লেখা বাঞ্ছনীয়, পর্দার মাধ্যমে। 5 নম্বর নিম্ন, এটা একটু আলাদা কিন্তু, হ্যাঁ, নিম্ন ঘনত্ব যুক্ত দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের, উল্টে গেছে কিন্তু, উচ্চ ঘনত্ব যুক্ত দ্রবণের দিকে দ্রাবের অণু যায় না, দ্রাবকে। এটা বিরাট ভাইটা। তাহলে ব্যাপনে ছিল দ্রাবক এবং দ্রাব দুটোই, এখানে কে? দ্রাবকের অনুপ্রবেশ। অনুপ্রবেশ মানে প্রবেশ করার, ভালো ভাষায় বললাম। অনুপ্রবেশ কি? অভিস্রবণ বলে। এই এতগুলো পয়েন্টস আমার চাই। 10 বার বলবো না, তোরা আরেকবার শুনতে পারিস, তাহলে 2 বার শোনা হয়ে যাবে। তাহলে এখানে নতুন কিছু টার্মস পেলাম। কেবল সমপ্রকৃতি, অর্ধভেদ্য পর্দা ওখানে লাগছিল না, এখানে অর্ধভেদ্য পর্দা লাগলো। ওখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে হয়েছিল, এখানে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে হলো। আর লাস্ট অফ অল এখানে দ্রাবকের অণুর, কেবল দ্রাবকের অনুপ্রবেশ ঘটবে, দ্রাবের নয়। দ্রাব কিন্তু নয়। এই ঘটনা কি বলা হলো? অসমোসিস। তার মানে আমি একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিই। এই যে ব্যাপনটা ঘটছিল সমপ্রকৃতি দ্রবণের মধ্যে, এর মধ্যে যদি আমি একটা অর্ধভেদ্য পর্দা ঢুকিয়ে দিতে পারতাম, অর্ধভেদ্য পর্দা, এটা অর্ধভেদ্য পর্দা, মাঝখানে ছিদ্র আছে। অর্ধভেদ্য পর্দা কাকে বলে বলছি, আসছি। তখনই এই ব্যাপনটা কিন্তু কনভার্ট হয়ে যেত কিসে?
অভিস্রবণে। ব্যাপন কিন্তু অভিস্রবণে কনভার্ট হতে পারে যখন ব্যাপনটি সমপ্রকৃতির দ্রবণের মধ্যে দিয়ে হবে এবং এর মধ্যে দিয়ে একটা এই দুজনকে পার্থক্য করার জন্য একটা অর্ধভেদ্য পর্দা ইউজ করে দেবে। এটাকে কি পর্দা বলছি আমরা? অর্ধভেদ্য পর্দা। তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? অভিস্রবণে। ক্লিয়ার? তো এবার একটা প্রশ্ন, অভিস্রবণ যদি নিম্ন ঘনত্বযুক্ত এই নিষ্ক্রিয় পরিবহন হয়, তাহলে এখানে ঘনত্বের বিপক্ষে ঘটনাটা ঘটছে কেন? এটার ব্যাখ্যা তোদের দিতে হবে। যে অভিস্রবণ এক প্রকার নিষ্ক্রিয় পরিবহন, কিন্তু ইহা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে না হয় নিম্ন থেকে উচ্চ ঘনত্বের দিকে হয় কেন? ক্লিয়ার করে নি। ফার্স্টে অর্ধভেদ্য পর্দা থেকে আসছি। অর্ধভেদ্য পর্দা। প্রথম প্রশ্ন হলো, এর নাম কেন অর্ধভেদ্য হলো? একটা দ্রবণের দুটো পার্ট, একটা দ্রাব আর একটা দ্রাবক। অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রাবকের অনুপ্রবেশ হয়, দ্রাবের অনুপ্রবেশ হয় না। অর্থাৎ দ্রাবক যাতায়াত করতে পারে কিন্তু দ্রাব যাতায়াত করতে পারে না। কেন এরূপ হয় না? বলছে একটা পর্দা এরম ভাবে ভাবা হলো, এই পর্দার মাঝখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্রের মধ্যে দিয়ে, ছিদ্রগুলোর ব্যাস এতই ছোট, যে ছিদ্রের মধ্যে দিয়ে এগুলো দ্রাবকের কণা কিন্তু যাতায়াত করতে পারবে না, কিন্তু দ্রাবের কণা, এগুলো দ্রাবক, কালো কালোগুলো দ্রাবক, আর এই বড় বড়গুলো হচ্ছে দ্রাব। তাহলে দ্রাবের কণা যাতায়াত করতে পারবে না, কিন্তু দ্রাবকের কণা অনায়াসেই যাতায়াত করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা দুটো দ্রবণ নিলাম, এটা হচ্ছে ঘন দ্রবণ, আর এটা লঘু দ্রবণ। লঘু দ্রবণে কি আছে? প্রচুর পরিমাণে দ্রাবক আছে। আর ঘন দ্রবণে কি আছে? দ্রাবক, লঘু দ্রবণে দ্রাবক বেশি, এটা লঘু দ্রবণ, আর ঘন দ্রবণে দ্রাবক কম। ভালো করে বুঝে নি, এটা ঘন দ্রবণ, এটা লঘু দ্রবণ। অভিস্রবণ কোন দিক থেকে কোন দিকে হয়? লঘু থেকে ঘনর দিকে হয়, যেটা নিষ্ক্রিয় পরিবহনের ব্যতিক্রম, মানে ব্যতিক্রম বলে মনে হচ্ছে আমাদের। এবার ব্যাপারটা ক্লিয়ার করি। অর্ধভেদ্য পর্দা থাকায় দ্রাব এই বিক্রিয়ায় বা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে আমরা লঘু বা ঘন দ্রবণ না দেখে আমরা দ্রবণটাকে ভাবছি এটা লঘু দ্রবণ মানে দ্রাবক বেশি, লঘু দ্রবণ মানে জল বেশি চিনি কম, ঘন দ্রবণ মানে চিনি বেশি জল কম। তাহলে এখানে দ্রাবকের পরিমাণ বা জলের পরিমাণ বেশি, এটা ঘন দ্রবণ মানে কি হলো? এখানে দ্রাবকের পরিমাণ কম। ব্যাপারটা বুঝে নিচ্ছি কিন্তু। এবার এখানে ঘন বা লঘু দ্রবণ না ভেবে দ্রাবক বেশি আর দ্রাবক কম এই কথাটা ভাববো, কারণ এখানে দ্রবণ অংশগ্রহণ করছে না, কারণ দ্রবণের মধ্যে দ্রাব এখানে ইনভ্যালিড, কেবলমাত্র দ্রাবক এখানে যাতায়াত করতে পারে। কেন? না এই অর্ধভেদ্য পর্দা আছে বলে। তাহলে এবার আমি বুঝি লঘু দ্রবণ মানে দ্রাবক বেশি। তার মানে যদি আমরা দ্রাবকের দিকে আলোচনা করি, তাহলে দ্রাবক বেশি মানে দ্রাবকের ঘনত্বটা কি হবে? দ্রাবকের ঘনত্ব এখানে বেশি। আর দ্রাবকের কথা চিন্তা করলে দ্রাবক কম মানে দ্রাবকের এখানে ঘনত্ব কম। এবার আমাকে বল, দ্রাবকের বিচারে যদি চিন্তা করি, তাহলে কোন দিক থেকে কোন দিকে অণু যাওয়া উচিত নিষ্ক্রিয় পরিবহনে? বেশি থেকে কমের দিকে, বেশি দ্রাবকযুক্ত অঞ্চল থেকে কম দ্রাবকযুক্ত অঞ্চলের দিকে। তার মানে এই দ্রাবকগুলো এই দিক থেকে এই দিকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বেশি দ্রাবকের ঘনত্ব থেকে কম দ্রাবকের ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং দেখা গেল দ্রাবকের ঘনত্ব লঘু দ্রবণে যেহেতু বেশি, তাই লঘু দ্রবণ থেকে দ্রাবকের অণু অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে বা ছিদ্রের মধ্যে দিয়ে সহজেই উচ্চ ঘনত্বযুক্ত কম দ্রাবক ঘনত্বতে প্রবেশ করে গেল। অর্থাৎ দ্রাবকের দৃষ্টিতে দেখলে এখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকেই কিন্তু প্রবেশ করছে, কিন্তু বাহ্যিকভাবে দেখলে আমরা দেখব যে এখানে দ্রাবকের অণুগুলো লঘু দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে প্রবেশ করছে, যেটা বাস্তব ক্ষেত্রে আমাদের বিপরীত ঘটনা বলে মনে হতে পারে। কিন্তু যেহেতু এটা অভিস্রবণ প্রক্রিয়া, যেহেতু এটা অর্ধভেদ্য পর্দার মাধ্যমে ঘটে, যেহেতু এখানে দ্রাবক অণু অংশগ্রহণ করে, তাই দ্রাবকের উচ্চ ঘনত্ব থেকে দ্রাবকের নিম্ন ঘনত্বের দিকেই কিন্তু অভিস্রবণটি ঘটছে।
ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিলাম, অভিস্রাবণ বুঝে গেলাম। এবার আমরা চলে আসছি সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন, এই সক্রিয় পরিবহনে আমরা দুটো টার্মস ইউজ করছি, একটা বাহক অণুর প্রয়োজন হয়, আর 2 নম্বর হচ্ছে শক্তির প্রয়োজন হয়, ব্র্যাকেটে এটিপির প্রয়োজন হয়। একটা হলো বাহক অণুর প্রয়োজন হয়, আর একটা হলো এটিপির প্রয়োজন হয়। এবার এই যে পরিবহনটা, এবং 3 নম্বর হচ্ছে আর একটা পয়েন্ট এখানে অ্যাড করলাম, এটা নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে ঘটে। অর্থাৎ 3টে পয়েন্টস হলো, একটা বাহক অণুর উপস্থিতিতে এটিপি বা শক্তির সাহায্যে নিম্ন যে ধরনের পরিবহন নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চল থেকে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে ঘটে, অর্থাৎ ঘনত্বের, এটাকে বলা হয় বিপক্ষে। এই কথাটা আমরা ঘনত্বের কি লিখি? ঘনত্বের বিপক্ষে ঘটে, তাকেই বলে সক্রিয় পরিবহন। তো সক্রিয় পরিবহনে আমি 2-1টা কথা একটুখানি বলে দিতে পারি, বা এমনি পরিবহনের ক্ষেত্রেও এটা ইউজেবল, একটুখানি বলে দিই আমি ফার্স্টে। ইউনিপোর্টের অর্থ হলো একক পরিবহন। ইউনিপোর্ট মানে হচ্ছে যখন কোনো একটি অণু পরিবাহিত হবে তখন তাকে বলা হবে ইউনিপোর্ট, ঠিক আছে? আর যুগ্ম পরিবহন, এই যুগ্ম পরিবহনের একককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে সিম্পোর্ট, একটার নাম হলো সিম্পোর্ট, আর আরেকটার নাম হলো অ্যান্টিপোর্ট। একটুখানি বলে দিই, এই যুগ্ম পরিবহনে এটাকে ডুয়েল পোর্ট বলা হয়, ইউনিপোর্ট আর ডুয়েল পোর্ট। এই সিম্পোর্ট আর অ্যান্টিপোর্টে ডুয়েল পোর্টকে ভাগ করা আছে। যখন দুটি ভিন্ন অণু, একটা গোল একটা চৌকো, একই দিকে প্রবেশ করবে তখন সেই ঘটনাকে বলা হবে সিম্পোর্ট। সিম্পোর্টের উদাহরণ হচ্ছে গ্লুকোজ আর সোডিয়াম, এরা দুজনেই কোষের ভেতরে প্রবেশ করে। এবং অ্যান্টিপোর্ট মানে হচ্ছে যখন দুটো ভিন্ন প্রকারের অণু দুটি বিপরীত দিকে গমন করে, অর্থাৎ একটা কোষ থেকে কোষের ভেতরে ঢোকে আর একটা কোষের ভেতর থেকে কোষের বাইরে যায়, এই ধরনের যখন পরিবহন ঘটে, ভিন্ন প্রকারের অণু ভিন্ন দিকে অনুপ্রবেশ ঘটে, তখন তাকে বলা হলো অ্যান্টিপোর্ট। অ্যান্টিপোর্টের উদাহরণ হচ্ছে K+ আর সোডিয়াম প্লাস, এই দুজন পরস্পরের অ্যান্টিপোর্ট ঘটনা ঘটায়, ঠিক আছে? আমরা চলে আসছি সক্রিয় পরিবহনের এবার প্রক্রিয়াটা। এগুলো কোষ পর্দা হিসাবে ভাবছি, এগুলো হচ্ছে কোষ পর্দা, এগুলো কোষ পর্দা। আর কোষ পর্দার মধ্যে এরকম কিছু বাহক থাকে, আমি স্টেপ বাই স্টেপ বাহকগুলোকে আঁকবো। হ্যাঁ, এরকম কিছু বাহক থাকে, ভালো করে দেখে নেই। এরকম কিছু বাহক প্রোটিন থাকে। এই বাহক প্রোটিনগুলো ওই অণুগুলো বা পদার্থের পরিবহনে অংশগ্রহণ করে। কোষ পর্দায় যে বাহক প্রোটিনটা থাকে, সেই বাহক প্রোটিনটার একটা বিশেষ নাম আছে, লেসিথিন নামক এক প্রকারের প্রোটিন থাকে। এবার কি ঘটনা ঘটে আমি একটুখানি বলি। এইভাবে এরকম ফ্যাটের আস্তরণগুলো থাকে, বোঝা গেল? মাঝখানে প্রোটিন, এটা কোষ পর্দা আঁকছি। হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, অর্ধভেদ্য পর্দা। তাহলে তো অর্ধভেদ্য পর্দা কি বললাম না, কেবলমাত্র দ্রাবকের অণু অংশগ্রহণ করে, কিন্তু দ্রাব যেতে পারে না। তো অর্ধভেদ্য পর্দার উদাহরণ হচ্ছে কলাইডিয়ন পর্দা, যেগুলো আমরা তো অর্ধভেদ্য পর্দার উদাহরণ বলেছিলাম, যেমন বলছি আমরা পটকা, তারপর কলাইডিয়ন পর্দা, তারপর মূত্রস্থলী, এগুলো হচ্ছে অর্ধভেদ্য পর্দা। এবং কোষ পর্দা বিশেষ এক প্রকার অর্ধভেদ্য পর্দা, যেটার নাম আমরা পড়েওছিলাম আগে, এর নাম প্রবেদক ভেদ্য পর্দা। তার মানে একমাত্র কোষ পর্দাই নিজের ইচ্ছা মতো দ্রাবক এবং দ্রাব উভয়কেই যাতায়াত করতে দেয়। যদিও এটা এক বিশেষ প্রকারের অর্ধভেদ্য পর্দা, তাহলে এটা শুধু দ্রাবককেই যাতায়াত করতে দেওয়ার কথা ছিল, কিন্তু দ্রাবকেও যাতায়াত করতে দেয়। যাই হোক, তাই নাম হয়ে গেল প্রভেদক ভেদ্য পর্দা বা পছন্দমূলক ভেদ্য পর্দা। যাই হোক, এবার বলছি লেসিথিন নামক এই প্রোটিন থাকে। এবার আবার এইভাবে দ্বিস্তরী লিপিড থাকে। এটা হচ্ছে কোষ পর্দার গঠন। বলছে এই প্রোটিনে যখনই এই প্রোটিনে কালার নেই, যা কালো দিয়েই দেখাই, যদি এই প্রোটিনের সাথে এটিপিএস বা এটিপি যুক্ত হয়ে যায়, এই প্রোটিনের সাথে যদি এটিপি বা এটিপিএস
যুক্ত হয়ে যায় এই প্রোটিনের সাথে, এটিপিএস যুক্ত হয়, ফলে ওই এটিপি যুক্ত হয়, যদি এটিপি যুক্ত হয়, শক্তি যুক্ত হয়, তখন তখন ব্যাপারটা বুঝেনি কিন্তু এই বাহক প্রোটিনের গঠনের কিছু পরিবর্তন হয়ে যায়। তখন দেখা যায় বাহক প্রোটিনগুলো এই রকম কিছু ছাঁচে ভাগ হয়ে যায়। আগে কিন্তু এই ছাঁচটা ছিল না, যাতে দেখা যায় এই নিচের তিনটে যে খাঁজ তৈরি হলো সেখানে 3টে সোডিয়াম আয়ন লাগতে পারে, এবং বাইরে যে খাঁজটা সৃষ্টি হলো সেখানে 2টো পটাশিয়াম আয়ন লাগতে পারে। তাহলে ভেতরে 3টে সোডিয়াম আয়ন, বাইরে 2টো পটাশিয়াম আয়ন। এবং দেখা যায় যে কোষ পর্দার বাইরের দিকে পটাশিয়ামের ঘনত্ব কম, এবং পটাশিয়ামের ঘনত্ব কম, এবং সোডিয়ামের, ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু, ঘনত্ব বেশি। ঠিক উল্টোটা এদিকে, সোডিয়ামের ঘনত্ব এদিকে কম এবং পটাশিয়ামের ঘনত্ব বেশি। এবার বুঝিয়ে দিই সক্রিয় পরিবহন। এই যে সক্রিয় পরিবহনটা দেখাচ্ছি এটাকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, পিইউএমপি পাম্প, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তো এবার ব্যাপারটা কি মশারি, এবার ব্যাপারটা হচ্ছে ভালো করে দেখে নে, যেই প্রোটিনের সাথে এটিপি যুক্ত হয়ে গেল ওই বাহক প্রোটিনের গঠনের পরিবর্তন হলো এবং এখানে বিভিন্ন ধরনের খাঁজ তৈরি হয়ে গেল, যে খাঁজে সোডিয়াম এবং পটাশিয়াম লাগতে পারে। তাহলে এটা হলো কোষ পর্দা, এটা হলো কোষ পর্দার কোষের বাইরে, এটা হচ্ছে বাহির অংশ, আর এটা হচ্ছে কোষের ভিতর অংশ। ঠিক আছে, এটা কোষের ভিতর অংশ, এটা কোষের বাইরের অংশ। এবার দেখা গেল যে কোষের ভেতরে থাকা সোডিয়াম আয়ন লেসিথিনের বা বাহকের নিচের দিকে লেগে কোষ পর্দার বাইরে বেরিয়ে গেল। দিলে এখানে কটা সোডিয়াম আয়ন ছিল? 3টে সোডিয়াম আয়ন এখানে লাগলো, লেগে 3টে সোডিয়াম আয়ন কোষ পর্দার কোথায় চলে গেল? বাইরে। এবার তাহলে লক্ষ্য করে বল যে কোষের ভেতরের দিকে সোডিয়াম আয়নের ঘনত্ব কি ছিল? কম ছিল। কোষের বাইরে কি হলো? সোডিয়াম আয়নের ঘনত্ব কি হলো? বেশি ছিল। ক্লিয়ার? তাহলে দেখা গেল কম থেকে বেশির দিকে এটিপির সাহায্যে সোডিয়াম আয়ন ট্রান্সপোর্ট হলো। তাহলে এখানে যেহেতু ঘনত্বের বিপক্ষে এবং শক্তির সাহায্যে এবং বাহক অণুর উপস্থিতিতে এই যে পরিবহনটা ঘটলো এটাকে আমরা বলতে পারি সক্রিয় পরিবহন। এর সাথে সাথে পটাশিয়াম বহিস্থ তরল থেকে কোষের মধ্যে প্রবেশ করবে। এই সময় লক্ষ্য করে দেখ, বহিস্থ তরলে পটাশিয়ামের ঘনত্ব কম এবং অন্তঃস্থ তরলে কিন্তু পটাশিয়ামের ঘনত্ব বেশি। তাহলে এখানেও পটাশিয়াম কিন্তু ঘনত্বের বিপক্ষে বহিস্থ তরল থেকে কোষের মধ্যে প্রবেশ করছে। তাহলে সোডিয়াম যাচ্ছে বাইরে আর পটাশিয়াম চলে এলো, এটা 2টো অণু পটাশিয়াম, চৌকো চৌকো আঁকলাম, আর গোল গোল সোডিয়াম ভেতরে চলে এলো। এইভাবে পটাশিয়াম ভেতরে এলো এবং সোডিয়াম বাইরে গেল, এবং দুটোই কিন্তু এটিপির সাহায্যে কিন্তু ঘনত্বের বিপক্ষে, অর্থাৎ নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে। তার মানে আমরা কি বুঝি? এটা সাধারণভাবে স্রোতের বিপক্ষে, মানে যেদিকে স্রোত সেদিকে নয়, যেদিকে স্রোত তার বিপরীত দিকে যাচ্ছি, হ্যাঁ, তখন তাকে বলা হয় ঘনত্বের বিপক্ষে বা স্রোতের বিপক্ষে। যাই হোক গেল, এই ধরনের পরিবহনকে আমরা তখন বললাম সক্রিয় পরিবহন। এবং এই পরিবহনে লক্ষ্য করে দেখ, সোডিয়াম যদি বাইরের দিকে যায়, পটাশিয়াম ভেতরের দিকে আসে, তাহলে এখানে ভিন্ন প্রকার অণু দুটো ভিন্ন পথ অনুসরণ করেছে অভিমুখে, তখন তাকে বলা হলো অ্যান্টিপোড। তখন তাকে বলা হলো অ্যান্টিপোড। এইটা হয়ে গেল অ্যান্টিপোড। তাহলে অ্যান্টিপোডটাও বুঝে গেলাম, এবং এর সাথে সাথে আমরা সক্রিয় পরিবহনটাও কিন্তু বুঝে গেলাম। ঠিক আছে, সক্রিয় পরিবহন বুঝিয়ে দিলাম। এরপর আমরা কোষের একটা ছবি আঁকি। এটা কোষের ছবি আঁকছি, এটা কোষের ছবি আঁকছি, এটা কোষের ছবি আঁকছি। এবার একটু লক্ষ্য করে দেখি যে কোষের মধ্যে কিছু ফাঁকা পথ থাকে। এই ফাঁকা পথগুলোর মধ্যে দিয়ে পার্শ্ববর্তী কোষের সাথে কি থাকে? তার পার্শ্ববর্তী কোষের যোগাযোগ থাকে। এই ফাঁকা পথগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে উদ্ভিদ কোষের এইগুলো কি? এগুলো হলো কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদ, আর ভেতরে কি আছে? এটা নিউক্লিয়াস, আর এগুলো কি? সাইটোপ্লাজম। এগুলো নিউক্লিয়াস আর এগুলো সাইটোপ্লাজম। ঠিক আছে, নিউক্লিয়াস, এগুলো সাইটোপ্লাজম। আর পাশাপাশি থাকা কোষের মধ্যে যে সাইটোপ্লাজমীয় সংযোগ দেখা যায়, সেই সাইটোপ্লাজমীয় সংযোগকে বলা হয় প্লাজমোডেসমাটা। এই সাইটোপ্লাজমের সংযোগকে বলা হয় প্লাজমোডেসমাটা। এবার একটুখানি বলে দিই, মৃত কোষের একটা কোষের কোষ প্রাচীরটা কি? মৃত, তাই তো? এই মৃত কোষের কোষ প্রাচীর বরাবর ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখ, মৃত কোষের
কোষ প্রাচীর বরাবর, কিন্তু প্লাজমোডেসমাটা দিয়ে কিন্তু নয়, মৃত কোষের কোষ প্রাচীর বরাবর যদি ব্যাপন পদ্ধতিতে জলের পরিবহন ঘটে, এই পরিবহনটা কিন্তু অবশ্যই নিষ্ক্রিয়, অবশ্যই। এটা কিসের ভাগ করছি? নিষ্ক্রিয় পরিবহনের ভাগ। এটা কার ভাগ শেখাচ্ছি? নিষ্ক্রিয় পরিবহনের ভাগ। যদি পরিবহন ঘটে জলে, তখন সেই পরিবহনকে আমরা বলবো অ্যাপোপ্লাস্ট। অ্যাপোপ্লাস্ট। তাহলে কোষ প্রাচীর নামক মৃত পদার্থের বা জড় পদার্থের মধ্যে দিয়ে, কোষের কোষ প্রাচীরের মধ্যে দিয়ে যদি জলের পরিবহন ঘটে ব্যাপন প্রক্রিয়া, তখন সেই পরিবহনকে আমরা বলবো অ্যাপোপ্লাস্ট। ঠিক আছে? সেই পরিবহন পথকে আর কি, সেই পরিবহনের যে পথ, সেই পথকে বলবো অ্যাপোপ্লাস্ট। আর যদি প্রোটোপ্লাজম বা প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে, অর্থাৎ এরমভাবে, দেখ বুঝিয়ে দিচ্ছি, এরকমভাবে বোঝা গেল কি বললাম? এরমভাবে একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে কিসের মাধ্যমে গেল? একটা প্রোটোপ্লাজম, একটা তারপর মাঝখানে কি আছে? তার মাঝখানে আছে প্লাজমোডেসমাটা, এবং তারপর আবার প্রোটোপ্লাজম। একটা প্রোটোপ্লাস্ট থেকে অপর একটা প্লাস্টে বা প্লাজমোডেসমাটা থেকে অপর প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে এইভাবে পরিবহনটা ঘটে, তখন সেই পরিবহনের নাম আমরা দেবো সিমপ্লাস্ট। সেই যে পরিবহনের পথ, সেই পরিবহনের পথকে বলবো সিমপ্লাস্ট। তার মানে প্রোটোপ্লাস্ট এবং প্লাজমোডেসমাটা মধ্যে দিয়ে সজীব, এটা কি অংশ? সজীব অংশের মধ্যে দিয়ে যখন জলের পরিবহন হবে, তখন সেই পরিবহনের পথকে আমরা বলবো সিমপ্লাস্ট। এটা একটু বুঝিয়ে দিলাম। এটা কিন্তু নিষ্ক্রিয় পরিবহন। তাহলে অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্ট নিষ্ক্রিয় পরিবহন, কিন্তু ইউনিপোর্ট আর অ্যান্টিপোর্ট এগুলো সক্রিয় পরিবহনের আন্ডারে চলে গেল। এইবার আসছে রসের উৎস্রোত। আমরা একদম চলে আসছি রসের উৎস্রোত। এবার তোরা বইয়ের পড়াগুলো একটুখানি ভেতরে ছোট ছোট জিনিস আছে, একটু পড়ে নিস। আমি ওগুলো আর পড়ালাম না। খনিজ পুষ্টিটা একটু পড়ে নেবো, খনিজ লবণগুলোর ভূমিকাগুলো। হ্যাঁ, আমরা চলে এলাম রসের উৎস্রোত। তো রসের উৎস্রোত ব্যাপারটা কি একটুখানি বলি না। মূলরোম দ্বারা শোষিত জল, ছবিটাকে আমি একটু এঁকে নেবো, এঁকে নিয়ে ভিডিওটা করব, তাহলে তোদের সুবিধা হবে বুঝতে, বা আমি ছবি দিয়েই পড়াই। হ্যাঁ, আমি একটা ছবি দেখিয়ে সেইভাবে বুঝিয়ে দিই, সেটাই ভালো হবে। ছবি আঁকার দরকার নেই। রসের উৎস্রোত আমি পড়াচ্ছি ফার্স্ট, ভালো করে বুঝে নেই। রসের উৎস্রোত কি না, উদ্ভিদের মূলরোম দ্বারা, কি দ্বারা? মূলরোম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ এককে কি বলা হয়? রসকে শোষণ করার পর যে পদ্ধতিতে অভিকর্ষের বিপরীতে পাতায় পৌঁছা দেয়, সেই ঘটনাকেই বলা হয় রসের উৎস্রোত। অর্থাৎ রসের ঊর্ধ্বমুখী স্রোতকেই বলা হলো রসের উৎস্রোত। ঠিক আছে? আমরা ছবিটা একটুখানি দেখাতে পারি, রসের উৎস্রোতের ছবিটা। ঠিক আছে, আমি দেখাচ্ছি, ছবিটা দেখাই, দাঁড়া। তাহলে আমরা যেটা দেখছি, রসের উৎস্রোতে প্রথম কোন বিজ্ঞানী না ডিকসন আর জলি, এই দুই বিজ্ঞানী প্রথম রসের উৎস্রোতের বিশেষ মতবাদ প্রচলন করেন, ডিকসন এবং জলি। ঠিক আছে? এই দুই বিজ্ঞানী ডিকসন আর জলি, সাল হচ্ছে 1894 খ্রিস্টাব্দ, এই মতবাদ প্রথম প্রচলন করেন। তার আগে এই বিভিন্ন ধরনের মতবাদ খারিজ হয়ে গেছিল। তার কারণ হচ্ছে না, অনেক অধিক উচ্চতাযুক্ত যে সমস্ত গাছ, তাদের ক্ষেত্রে বায়বীয় চাপ মতবাদ, তারপর অধিপ্রাণ মতবাদ, মূলজ চাপ মতবাদ, এইগুলো সব খারিজ হয়ে যায়। তাই সব থেকে উল্লেখযোগ্য মতবাদ হলো রসের উৎস্রোতে ডিকসন জলি। এই মতবাদটাকে নাম বলা হচ্ছে যে বাষ্পমোচন টান মতবাদ। এটা আমার নোটেতে ছবি সমেত লেখানো আছে। আমি তাহলে আজকে কি করাতে চাইছি, জাস্ট এটা ছোট্ট করে বোঝাতে চাইছি ব্যাপারটা, যাতে তোদের ক্লিয়ার হয়ে যায়, ভালো করে বুঝে নে। বলছে যে আমি দুটো ছবি দেখিয়ে পড়াবো তোদের, ওটা দুটো ছবি আছে। ফার্স্টে বলছে বাষ্পমোচন চাপ মতবাদের জন্য তিনটে তত্ত্ব বা তিনটে ঘটনা দায়ী। প্রথম ঘটনার নাম হলো সমসংযোগ বল। প্রথমটার নাম হলো সমসংযোগ
সমসংযোগ বল। তো এটার নাম হলো কোহেসিভ ফোর্স। এই সমসংযোগ বলকে আমরা ফিজিক্সে পড়বো, এটাকে বলা হলো কোহেসিভ ফোর্স, ঠিক আছে, বা সমশক্তি। আর আর অসমসংযোগ বল, অসমসংযোগ বল। তাহলে সমসংযোগ বল কার মধ্যে? সমসংযোগ বল জলের মধ্যে। অসমসংযোগ বল কার মধ্যে? জল ও জাইলেম। জল ও জাইলেম বাহিকার মধ্যে। কার মধ্যে হলো? জল ও জাইলেম বাহিকার মধ্যে। আর 3 নম্বরটা সব থেকে ইম্পর্টেন্ট, বাষ্পমোচন টান। বাষ্পমোচন টান। এই 3টের উপর ভিত্তি করে রসের উৎসটি গঠিত হয়েছে। তো রসের উৎসতে ছবিটা আমি তোদের দেখাচ্ছি। ফার্স্ট ছবি, এই ছবিটা ফার্স্টে দেখছি, এই ছবিটা, ঠিক আছে। এই ছবিটা কি হয় একটুখানি বলে দিই। এটা মূল, এটাকে বলা হয় বহিত্বক। এটা মূলের প্রস্থচ্ছেদের ছবি, ঠিক আছে। এটা হলো মূল রোম, এটা হলো বহিত্বক। তারপর এটাকে বলা হয় কটেক্স। তারপরে যেটা স্তরটা আছে তার নাম অন্তঃস্তর। অন্তঃস্তরকে বলা হয় এন্ডোডার্মিস, বহিস্তরকে বলা হয় একটোডার্মিস। তারপর আছে পরিচক্র, পরিচক্রটাকে বলা হচ্ছে পেরিসাইকেল। পরিচক্রের সাথে সাথেই পরিচক্রের একটা নির্দিষ্ট কোষ আছে, যেই কোষটার মধ্যে দিয়ে, এই যে এই কোষটাকে আমি গোল কালো করলাম, এই কোষটা থেকেই মূলরোম দ্বারা শোষিত জল জাইলেম বাহিকায় প্রবেশ করে। সেই এই বিশেষ প্রকার কোষটাকে বলা হয় প্যাসেজ সেল, পারণ কোষ। পারণ কোষ এটা কোথায় ঢুকে গেল? জাইলেম বাহিকায়। এই যেই জাইলেম বাহিকায় ঢুকে গেল, এর পরের ছবি আমরা আসছি। এর জাইলেম বাহিকার মধ্যে দিয়ে যেই ঢুকে গেল, এরপর কি ঘটনা ঘটে আমি একটুখানি বলছি। তো জাইলেম বাহিকার মধ্যে দিয়ে যেই ঢুকে গেল, এরপর এই ছবিটা, যা এটা হচ্ছে জাইলেম বাহিকা। এটা কীরকম দেখতে? মূলরোম থেকে যে জলটা ঢুকলো সেটা জাইলেম বাহিকার মধ্যে দিয়ে একদম কোথায় চলে গেছে? এটা হচ্ছে পাতার ছবি। পাতায় কি আছে? এগুলোকে কি বলা হয়? মেসোফিল কলা। লম্বাগুলোর নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর এই গোল গোলগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। ক্লিয়ার? আমি একটু আমার মতো করে ছবিটা আঁকি, তাহলে আমি বোঝাতে আমার একটু সুবিধা হবে। আমি একটু ঝড়ের মতো করে আমার মতো করে আঁকছি। ঠিক আছে, এবারে বুঝি। আমি একটু সিম্পল আঁকলাম, সিম্পল। আর এগুলো হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আর এইখানটা আমি একটুখানি ছবিটা আমি নিজের মতো করে আঁকছি। এইটাকে বলা হয় পত্ররন্ধ্র। এই দুটো মাঝে ফাঁকা স্থানটাকে পত্ররন্ধ্র বলে। আমি ছবিটা এঁকেছি, একটু দেখে নিবি, ভালো করে বুঝে নি ফার্স্ট। এটা বলতে চাইছি না, জাইলেম বাহিকার একদম প্রান্তে কে আছে? জাইলেম বাহিকা আমি একটু আগেই বলেছিলাম, এগুলো হচ্ছে মূলরোম। বাকি পার্টটা আমি কিন্তু বোঝাইনি, ঠিক আছে না। মূলরোম কি করে আমি বলে দিয়েছিলাম কিন্তু একটু আগেই। দেখ ছবিটা আমরা সবাই দেখেছিলাম না। ছবিটা কি বলেছিলাম? এটা মূলরোম। মূলরোমের পর এটা বহিত্বক, তার মানে মূলরোম থেকে জলটা যে শোষিত হয় সেটা যাবে বহিত্বকে, তারপর কটেক্সে, কটেক্স থেকে অন্তঃত্বক, তারপর এই যে ভেতরে যে কমলা রঙের যে এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশকে বলা হয় পরিচক্র। পরিচক্রের একটা নির্দিষ্ট কোষ থাকে, যে কোষ থেকে জল জাইলেম বাহিকায় প্রবেশ করে তাকে বলা হয় প্যাসেজ সেল বা পারণ কোষ। দিয়ে জাইলেম বাহিকায় যেই প্রবেশ করে গেল, এবারের ছবিটা চলে এলাম, এইটা জাইলেম বাহিকা। এইখান থেকে একদম পাতা পর্যন্ত বিস্তৃত। জাইলেম বাহিকা কোনখান থেকে কোনখান পর্যন্ত বিস্তৃত? না, একদম মূল থেকে পাতা পর্যন্ত বিস্তৃত। এই জাইলেম বাহিকার মধ্যে জলের অণুগুলো এইভাবে পর 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 একটা অবিচ্ছিন্ন স্তম্ভ গঠন করেছে, একবারে মূল থেকে পাতা পর্যন্ত অবিচ্ছিন্ন স্তম্ভ গঠন করেছে। এই জলের অণুর মধ্যে এইভাবে যে অবিচ্ছিন্ন স্তম্ভ গঠন করেছে, যেন মনে হচ্ছে জলের অণুগুলো একটার সাথে একটা চিটে আছে। সেটা প্রথম বলের জন্য দায়ী, অর্থাৎ প্রথম বলটার নাম হলো সমসংযোগ বল। এই সমসংযোগ বলের প্রভাবে জাইলেমের মধ্যে থাকা জলের অণুগুলো পরস্পর অবিচ্ছিন্ন স্তম্ভ গঠন করেছে, একেবারে মূল থেকে পাতা পর্যন্ত। এবার বুঝি, তাহলে 1 নম্বর বুঝে গেলাম। এবার হচ্ছে 2 নম্বর পয়েন্টস, বাষ্পমোচন টান। পাতায় যখন সালোক সংশ্লেষ চলে তখন বাষ্পমোচনও চলে দিনের বেলা। বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকার মধ্যে থাকা জলের অণু বাষ্পাকারে পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে মুক্ত হয়। ফলে জাইলেমের প্রান্তভাগে থাকা জলের অণুটি বাষ্পাকারে বেরিয়ে আসার জন্য উক্ত স্থানটি ফাঁকা হয়ে যায়। এই জায়গাটায় প্রথম জলের অণুটা কি হয়ে গেল? ফাঁকা। এইভাবে এই ফাঁকা স্থানকে তার পরবর্তী জলের অণু দখল করে। কিভাবে দখল করছে নিশ্চয়ই বুঝতে পারছিস। এইভাবে এই দ্বিতীয় অণুটি প্রথম অণুর স্থানে যখন জায়গা করে, তখন এই জায়গাটা আবার ফাঁকা হয়। তখন তৃতীয় অণু দ্বিতীয় অণুর জায়গা দখল করে। এই জায়গাটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে, আমি বোঝাচ্ছি। বলছে একটা টিকিট কাউন্টার আছে,
এখানে সব লোকগুলো পরপর পরপর দাঁড়িয়ে টিকিট কাটছে, আর এখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে টিকিট দিচ্ছেন। প্রথম লোকটা যে টিকিট কাটলো, টিকিট কেটে সাইড দিয়ে বেরিয়ে গেল। দ্বিতীয় লোকটা প্রথম লোকটার জায়গা দখল করলো, এবং ঠিক একইভাবে তৃতীয় লোকটা দ্বিতীয় লোকটার জায়গায়, এবং চতুর্থ লোকটা তৃতীয় লোকটার জায়গা দখল করলো। এইভাবে গোটা ঘটনাটা আগাবে কোনখান পর্যন্ত? লাইনের শেষ পর্যন্ত। তাহলে আমি বলতে চাইলাম কি, জাইলেম বাইকার প্রান্তে থাকা জলের অণু বাষ্পমোচনের ফলে পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। উক্ত স্থানকে পরের অণু, তার স্থানকে তার পরের অণু, তার স্থানকে তার পরের অণু, এইভাবে ঘটনাটি একদম জাইলেম বাইকার মূল পর্যন্ত ঘটতে থাকে। এর ফলে মূল মানে জাইলেম বাইকার শেষ প্রান্তে থাকা জলের অণুটি তার আগের অণুতে স্থানান্তরিত হয়। ফলে জাইলেম বাইকার প্রান্তে কিসের সৃষ্টি হয়? ফাঁকা স্থানের সৃষ্টি হয়। এটাকে জাস্ট বুঝতে হবে ওই সিনেমার টিকিট কাটার মতো, তাহলেই বুঝতে পারবি। তাহলে একদম যে লাস্টে ছিল, সে কিন্তু এখান থেকে একজন টিকিট কেটে বেরোলেই লাস্টের লোকটা তার আগের জায়গাটায় চলে যাবে। ভেবে দেখ না, তাহলেই তো বুঝতে পারবি। যেহেতু জাইলেম বাইকার মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না, তাই জাইলেম বাইকার এই অঞ্চলে একটা শোষণ টানের সৃষ্টি হয়। শোষণ টান যেন মনে হচ্ছে ও সেই বায়ু প্রবাহ যেমন হয়, সমুদ্র বায়ু ফাঁকা হয়ে যায়, সেখান থেকে বায়ু ছুটে আসে, ঠিক এইভাবে মূলরোম এই জাইলেম বাইকার শোষণ টানের বশবর্তী হয়ে মূলরোম বাই ফোর্স এক অণু জল শোষণ করে। এটা মূলরোম শোষণ করে পাঠিয়ে দিল কোথায়? বহিঃত্বকে। বহিঃত্বক পাঠিয়ে দিল কটেক্সের কোষগুলোর মধ্যে দিয়ে। দেখেছিস কিরমভাবে যাচ্ছে, এই যে অ্যারো দিয়ে দিয়ে। এরপর কোথায় যাচ্ছে? অন্তঃত্বক। তারপর কোথায় যাচ্ছে? পরিচক্র। পরিচক্র কোথায় যাচ্ছে? জাইলেম বাইকা। এই জাইলেম বাইকার মধ্যে জলের অণুটাকে ঢুকিয়ে দিল। কেন না, ওই জাইলেম বাইকাটা, লাস্ট জাইলেম বাইকাটা কি হয়ে গেছিল? উক্ত স্থান কি হয়ে গেছিল? ফাঁকা হয়ে গেছিল। এইভাবে মূলরোম দ্বারা শোষিত জল জাইলেম বাইকার উক্ত ফাঁকা স্থানকে পূর্ণ করে। দাঁড়াও, এই ঘটনা আবার ঘটতে থাকে। আবার এই জলের অণুটা যখন বাষ্প আকারে বেরিয়ে যায়, উক্ত স্থান ফাঁকা হয়। এই উক্ত স্থান ফাঁকা মানে পরপর জলের অণুগুলো আগাবে, এবং জাইলেম বাইকার প্রান্তে স্থানটা কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। মূলরোম পুনরায় মাটির কৈশিক জল শোষণ করে আবার জাইলেম বাইকাকে পাঠাবে। এইভাবে সালোক সংশ্লেষ চলাকালীন বাষ্পমোচন ঘটার ফলে মূলরোম বাধ্য হয়ে বাষ্পমোচন টান, এখানে যে শোষণ টানের সৃষ্টি হয়, সেটা যেহেতু বাষ্পমোচনের ফলে সৃষ্টি হলো, তাই তাকে বলা হলো বাষ্পমোচন টান। এই বাষ্পমোচন টানের বশবর্তী হয়ে মূলরোম মাটির কৈশিক জল শোষণ করে এবং জাইলেম বাইকা শেষ প্রান্ত পূর্ণ করে। এইভাবে জাইলেমের মধ্যে দিয়ে জলের অণু আস্তে আস্তে ওপরের দিকে অভিকর্ষের বিপরীতে উঠতে থাকে এবং পাতায় পৌঁছায়। তাহলে কিসের ফলে? টানের ফলে। স্যার কিরকম, আমি একটু বোঝাই না। আমরা যদি একটা গ্লাসের মধ্যে একটা পাইপ ঢুকিয়ে টানতে শুরু করি, প্রথমে কি হয়? এই স্থানটা, আমরা যে বায়ুটা ছিল পাইপের মধ্যে, সেটা মুখে চলে যায়। তাহলে পাইপের মধ্যে স্থানটা কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। পৃথিবীর কোনো স্থান ফাঁকা থাকে না, তাহলে সেই ফাঁকা স্থানটাকে পূর্ণ করে কে? জল। তাই জল সেই ফাঁকা স্থানটাকে পূর্ণ করতে করতে একসময় আমাদের মুখে গিয়ে পৌঁছায়। তার মানে পাইপে করে যেভাবে জল টানা হয় এক প্রকার, এইখানেও সেই ধরনের জল টানার প্রক্রিয়া। এখানে প্রক্রিয়াটা করছে বাষ্পমোচন। অর্থাৎ বাষ্পমোচন এই জায়গায় একটা ফাঁকা স্থানের সৃষ্টি করছে, এর ফলে জলের অণুগুলো পরপর সেই স্থান দখল করছে। জলের অণুগুলো অভিকর্ষের বিপরীতে, অভিকর্ষ নিচে দিকে বিপরীতে জাইলেম বাইকার ওপরের দিকে ওঠার সময় যাতে পিছলে না পড়ে যায়, তাই প্রত্যেকটি জাইলেম বাহিকা জলের অণুকে এরম করে সাইড থেকে এরম ভাবে চিপে ধরে। এই জাইলেম বাহিকা এবং জলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলের সৃষ্টি হয়, সেই আকর্ষণ বলকে আমরা আসঞ্জন বল বা অসমসংযোগ বল বলি। সংশক্তি আর আসঞ্জন, এটাকে বলে সংশক্তি সমসংযোগ, আর এটাকে বলা হয় আসঞ্জন বলের সৃষ্টি হয়। এই অসম সংযোগ বলের প্রভাবে জাইলেম বাইকার মধ্যে দিয়ে জলের অণুগুলো যখন উপরের দিকে ওঠে, তখন নিচের দিকে পিছলে পড়ে যায় না। এইভাবে তিনটি বলের বশবর্তী হয়ে মূলরোম দ্বারা শোষিত মাটির কৈশিক জল বাষ্পমোচনের ফলে অনবরত, এটাকে কৈশিক জল প্লাস কি বলবো, খনিজ লবণ মিশ্রিত রস, এটা অ্যাকচুয়ালি জল নয়, শুধু রস, বাষ্পমোচনের ফলে বা বাষ্পমোচনের বশবর্তী হয়ে মূলরোম থেকে শোষিত হয়ে জাইলেম বাইকার মধ্যে দিয়ে ঊর্ধ্বগতি লাভ করে পাতায় পৌঁছায়। এই ঘটনাকেই বলা হলো রসের উৎস্রোত। প্রচন্ড ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন আসতে পারে, এটা আজকে বুঝিয়ে দিলাম। এই অবধি আজকে থাকলো, ক্লিয়ার? আর করাচ্ছি না, এই অবধি আজকে রইলো। এরপরে তোদের যদি কোনো প্রশ্ন থাকে তোরা আমাকে করতে পারিস। এরপর আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এর পরের দিন ফ্লোয়েম।
ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্যের পরিবহন। তাহলে এখানে যে পরিবহনটা ঘটলো সেটা কার? রসের। ভালো করে শোন, জাইলেমের মধ্যে দিয়ে কিসের পরিবহন ঘটলো? রসের, মানে জলের। পরিবহনটা কি? একমুখী, তাই এটার নাম দিলাম পরিবহন। কিন্তু ফ্লোয়েমের মধ্যে খাদ্য কি? সর্বদিকে পরিবাহিত হয়, তাহলে এটা আমরা খাদ্যের কি নাম দেবো? তার সংবহন। ফ্লোয়েমের মধ্যে যে খাদ্যটা পরিবাহিত হবে সেই খাদ্যটাকে বলবো আমরা সংবহন। ফ্লোয়েমের মধ্যে দিয়ে কি পরিবাহিত হয়? পাতায় উৎপন্ন শর্করা জাতীয়, গ্লুকোজ জাতীয় খাদ্য ফ্লোয়েমের মধ্যে দিয়ে সর্বদিকে সঞ্চালিত হয়, তখন সেই সঞ্চালন প্রক্রিয়াটাকে আমরা বলবো খাদ্যের সংবহন। এরও একটা প্রক্রিয়া পদ্ধতি। তো প্রশ্ন আসতে পারে, প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, যে বাষ্পমোচনী রসের উৎস্রোতের জন্য দায়ী। বাষ্পমোচনী রসের উৎস্রোতের জন্য দায়ী বা বাষ্পমোচনের সাথে রসের উৎস্রোতের সম্পর্ক, এটা ব্যাখ্যা করো। এটা কিভাবে ব্যাখ্যা করা যাবে না, আগের দিনে যে ব্যাখ্যাটা করেছিলাম সেখান থেকে একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ লিখব, বাষ্পমোচনের ফলে পত্ররন্ধ্র থেকে জল বাষ্পাকারে নির্গত হয় পরিবেশে, ফলে জাইলেম বাহিকার প্রান্তভাগ জলশূন্য হয়ে পড়ে এবং উক্ত স্থান পরবর্তী জলের অণু দখল করে। এই ঘটনাটি জাইলেম বাহিকার শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ মূলে থাকা জাইলেম বাহিকার শেষ প্রান্ত পর্যন্ত চলতে থাকে। ফলে মূলের জাইলেম বাহিকার শেষ প্রান্তে একটি বাষ্পমোচন টান, যে টানটাকে আমরা শোষণ টানও বলতে পারি, বাষ্পমোচন টানের সৃষ্টি হয়। যে টানের বশবর্তী হয়ে মূলরম মাটির কৈশিক জল শোষণ করে, ছবিগুলো পরপর ছিল, কৈশিক জল শোষণ করে প্রথমে বহিত্বক, তারপর কটেক্স, তারপর অন্তঃত্বক, তারপর পরিচক্র, তারপর জাইলেম বাহিকায় প্রবেশ করে। এই কোষগুলির মধ্যে দিয়ে পৌঁছানোর সময় একটি নির্দিষ্ট কোষের মধ্যে দিয়ে কিন্তু জলের পরিবহনগুলো ঘটে, এবং সেই কোষগুলোকেই আমরা পরিচক্রের ওই পাতলা প্রাচীর বিশিষ্ট কোষটাকেই আমরা পারণ কোষ বলে থাকি, পারণ কোষ। তো এইভাবে মূললোম থেকে জল পুনরায় জাইলেম বাহিকার মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। এবং ঠিক একইভাবে জলের অণুগুলি পরপর ঊর্ধ্বমুখী লাভ করে, ঊর্ধ্বমুখী গতি পায় এবং পাতায় পৌঁছায়। এইভাবে বাষ্পমোচনের ফলে যে টানের সৃষ্টি হয়, সেই বাষ্পমোচন টান বা শোষণ টানই রসের উৎস্রোতের জন্য দায়ী বা মূল ভূমিকা গ্রহণ করে। এইভাবে বাষ্পমোচন রসের উৎস্রোতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই দিনের বেলায় যেহেতু বাষ্পমোচন ঘটে, ফটো অ্যাক্টিভ আর স্কোটো অ্যাক্টিভ। ফটো অ্যাক্টিভ মানে হচ্ছে যে সমস্ত পত্ররন্ধ্রগুলো দিনের বেলা খোলা থাকে তাকে বলা হয় ফটো অ্যাক্টিভ। এই সমস্ত পত্ররন্ধ্রগুলি দিনের বেলায় খোলা থাকায় বাষ্পমোচন দিনের বেলা হয়, এবং বেশিরভাগ উদ্ভিদই ফটো অ্যাক্টিভ। দিনের বেলা বাষ্পমোচন ঘটে, তাই রসের উৎস্রোত দিনের বেলায় ঘটে, রাত্রিবেলা উদ্ভিদ মূলরম দ্বারা জল শোষণ করতে পারে না। ক্লিয়ার? এরপর আমরা চলে এলাম, এই ছবিটা তোদের আগে আমি পাঠিয়েছিলাম, আবার প্রয়োজন হলে বলবি ছবিটা আমি পাঠিয়ে দেবো। এটা ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্যের পরিবহন। তাহলে জাইলেম কি পরিবহন করে? জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ। ফ্লোয়েম কি পরিবহন করে? খাদ্য। ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্যের পরিবহনকে আমরা সংবহন বলতে পারি, তার কারণ ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য যখন পরিবাহিত হয় সেটা সর্বদিকে, অর্থাৎ ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, পার্শ্বমুখী, যে কোনো দিকে পরিবাহিত হতে পারে বলে তখন আমরা এই ফ্লোয়েমের মধ্যে দিয়ে যে খাদ্যটা পরিবাহিত হয় সেই খাদ্যটাকে আমরা সংবহনও বলতে পারি। ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্যের সংবহন। এবার প্রশ্ন হচ্ছে, এটা আমি একটা ফ্লোয়েমের ছবি এঁকেছি। ফ্লোয়েমের মধ্যে এইগুলো হচ্ছে সঙ্গী কোষ, এটা একটা সঙ্গী কোষ, এটা একটা সঙ্গী কোষ, আর এটা হচ্ছে সিবনল। সিবনলের এটা একটা কোষ, তার ওপরে এটা একটা কোষ, তার তলায় এটা একটা কোষ। তাহলে এইটা একটা, এইটুকুটা একটা গোটা সিবনল কোষ। কোষগুলো পরপর সজ্জিত হয়েছে, দিয়ে একটা উলম্ব নল গঠন করেছে, ঠিক আছে। এবার এই ফ্লোয়েমের মধ্যে দিয়ে ফ্লোয়েম কোষগুলো যে নলের মতো আকার ধারণ করে তখন তাকে বলা হয় সিবনল। এই সিবনলের কোষগুলির মধ্যে কিছু কিছু ছিদ্র বা পাত দেখতে পাওয়া যায়, পাত। এই পাতটাকে বলা হয় সিবপ্লেট। সিবপ্লেটটা যদি মনে হয় কিরকম দেখতে, আমরা সিবপ্লেটটা পাশে আঁকতে পারি। সিবপ্লেটটা এইরকম টাইপের দেখতে, এতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখতে পাওয়া যায়। এই সিবপ্লেটটার মধ্যে যে ছিদ্রগুলো থাকে তাকে বলা হয় সিব ছিদ্র। এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে একটি সিবনলের কোষ পার্শ্ববর্তী বা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী
যে কোনো কোষের সাথে সাইটোপ্লাজমীয় সংযোগ দ্বারা যুক্ত থাকে। এই সাইটোপ্লাজমীয় সংযোগটাকে কোনটা নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে, এগুলো কি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমীয় সংযোগগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা। অর্থাৎ এই যে সাইটোপ্লাজমীয় সংযোগগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই সাইটোপ্লাজমীয় সংযোগকে বলা হয় প্লাজমোডেজমাটা। এখানে ছবিতে এইখানটা প্লাজমোডেজমাটা দেখানো হয়েছে, এটা ভুল। প্লাজমীয় যে সংযোগ তাকে বলা হলো প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা বুঝে গেলাম, অর্থাৎ স্থিরছিদ্রের মধ্যে দিয়ে যে সাইটোপ্লাজমীয় সংযোগটা ঘটেছে এইগুলোকে বলা হলো প্লাজমোডেজমাটা। এইভাবে প্লাজমোডেজমাটাগুলো সিবনলের মধ্যে দিয়ে এক কোষ থেকে অন্য কোষে গোটা সিবনল জুড়ে অবস্থান করে এবং এই প্লাজমোডেজমাটার মাধ্যমেই সাইটোপ্লাজমীয় সংযোগ ঘটে গোটা সিবনলের মধ্যে। এই সিবনলের মধ্যে বিজ্ঞানী ডিভ্রিস একটি মতবাদ প্রবর্তন করেন, যেখানে বিজ্ঞানী কার্টিস সেই মতবাদের সমর্থন করেন। ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্যের যে পরিবহন তার জন্য বিভিন্ন মত আছে, তার মধ্যে সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদ সবচেয়ে মোটামুটি এদের মধ্যে অধিক গ্রহণযোগ্য। বলছে এই যে সাইটোপ্লাজমীয় পরিবেশ থাকে সিগন্যালের মধ্যে, এই সাইটোপ্লাজমীয় পরিবেশ সর্বক্ষণ নির্দিষ্ট দিকে আবর্তিত হতে থাকে, এইভাবে আবর্তিত হয়। এই আবর্তনের ফলে এই আবর্তনের মধ্যে যদি কোনো খাদ্য সাইটোপ্লাজমে এসে পড়ে, তখন সেই খাদ্য হয় উচ্চ থেকে নিম্ন দিকে বা নিম্ন থেকে উচ্চ দিকে পরিবাহিত হয়, অর্থাৎ উভয় দিকেই সিগন্যালের মধ্যে দিয়ে খাদ্য পরিবাহিত হতে পারে। এবং এই খাদ্যের যাতায়াতের সময় বিশেষ করে প্লাজমোডেজমাটায় একটা সিগন্যালের কোষ থেকে আরেকটা সিগন্যালের কোষে খাদ্যকে পৌঁছে দেওয়ার বিশেষ ভূমিকা গ্রহণ করে। এইভাবে এই সাইটোপ্লাজমীয় আবর্তনের দ্বারা ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য এক স্থান থেকে অন্য স্থানে উভয় মুখে পরিবাহিত হয়। এছাড়াও আরো অনেক রকম মতবাদ আছে। চাপ প্রবাহ মতবাদ, এরপর আছে ক্রমসংকোচন তরঙ্গ মতবাদ, ক্রমসংকোচনশীল প্রোটিন মতবাদ, তড়িৎ পরিশ্রবণ মতবাদ। এর মধ্যে ক্রমসংকোচনশীল প্রোটিন মতবাদটা আমার খাতাতে লেখানো আছে এবং এইটা খাতায় লেখানো আছে, তোরা একটুখানি দেখে নিবি। তাহলে মোচন যে ঘটে, এই বাষ্প মোচনের জন্য যে যন্ত্রকে আমরা ব্যবহার করি, যদি আমরা জানি ব্যবহার করি, সেটা হচ্ছে গ্যাননের পটোমিটার। গ্যাননের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, গ্যানন পটোমিটার বা গ্যাননের পটোমিটার বলতে পারি। এর সাথে বাষ্প মোচন পরিমাপ করা যায় এই যন্ত্রের সাথে। তো এটা বলছি পড়তে হবে, আমাদের কিন্তু পড়ানো সব ছাড়া কি পড়েছি একটুখানি বলে দিই। শ্বসন করেছি, শ্বসনের দুটো পার্ট, অন্তঃশ্বসন করেছি আর বহিঃশ্বসন, মানে আমরা শ্বাসকার্য করে জানি সেটাও করেছি। তাহলে অন্তঃশ্বসন বহিঃশ্বসন মানে শ্বাসকার্য পড়া হয়ে গেছে, বাষ্পমোচন পড়া হয়ে গেছে, তার সঙ্গে উদ্ভিদের সংবহন পড়া হয়ে গেছে। উদ্ভিদ সংবহন মধ্যে কি আছে না, রসের উৎস, ভেঙে বললাম রসের উৎস। আর আজকে যেটা বললাম সেটা হচ্ছে খাদ্যের পরিবহন। খাদ্য বলতে উদ্ভিদের কি খাদ্য উৎপন্ন হয়, সাধারণত গ্লুকোজ জাতীয় খাদ্য, তাই তো? গ্লুকোজ জাতীয় খাদ্যের এই সংবহনটা আমরা পড়েছি, বাষ্পমোচন। আচ্ছা, এবারে তুমি বই থেকে করতে হবে, আমার মনে পড়ানো রয়েছে শ্বাস অঙ্গগুলো, বিভিন্ন প্রাণী শ্বাস অঙ্গ বলে নামে দেখে নেবো, হ্যাঁ, বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গগুলো দেখে নেবো। আচ্ছা, শ্বাস কার্য বলে দিয়েছি। আর লাস্ট যেটা করবো সেটা হচ্ছে খনিজ পুষ্টি, প্রচন্ড ইম্পর্টেন্ট। ম্যাক্রো এলিমেন্টস বা নিউট্রিয়েন্টস, আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। এবার হচ্ছে এখানটা চলে আসি ফাঁকা জায়গায়। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে? ম্যাক্রো শব্দের অর্থ বেশি, অর্থাৎ উদ্ভিদের পুষ্টিতে যে সমস্ত খনিজ মৌলগুলি বেশি পরিমাণে লাগে এবং যাদের প্রভাব উদ্ভিদের পুষ্টিতেও বেশি, প্রভাবও বেশি এবং লাগেও বেশি, তাদের বলা হলো ম্যাক্রোমৌল বা ম্যাক্রো এলিমেন্টস। যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি, অক্সিজেন ইত্যাদি। আর মাইক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র। মাইক্রোনিউট্রিয়েন্টস মানে যে সমস্ত উপাদানগুলো, খনিজ মৌলগুলো উদ্ভিদের পুষ্টিতে খুব কম পরিমাণে লাগে এবং যাদের প্রভাবও খুব কম, সেই সমস্ত মৌলগুলোকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মাইক্রোনিউট্রিয়েন্টস মৌলগুলোকে অনেক সময় ট্রেস মৌল বলা হয়। তাহলে মাইক্রোমৌলগুলিকে অনেক সময় ট্রেস মৌল বলা হয়। যেমন মলিবোডেনাম, এমটা বড় ওটা ছোট, মলিবোডেনাম কপার। আচ্ছা, মলিবোডেনাম, কপার, কোবাল্ট, বোরন, এগুলো হলো ট্রেস মৌল, অর্থাৎ এগুলো উদ্ভিদের পুষ্টিতে খুব কম পরিমাণে প্রয়োজন। তাহলে এবার কি করব না, এই মৌলগুলোর আমাদের উদ্ভিদের পুষ্টিতে কি কি প্রভাব দেখায়, এর অভাবে কি কি হয়, এগুলো একটু মুখস্থ করতে হবে। অভাব
জনিত প্রভাবগুলো একটু মুখস্থ করতে হবে, অভাবজনিত প্রভাবগুলো, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। এর অভাবে কি হয়, এই কপারের অভাবে কি হয়, ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করে নেবো, ব্যাস। তাহলে আমাদের এই সিলেবাসটা কিন্তু ভিডিও দেওয়া সারা। এবার তোদের কোনো জায়গাটা যদি অসুবিধা থাকে, তোরা যদি আমাকে সেটা বলিস, আমি সেখানটা বোঝাতে পারি।